আসসালামু আলাইকুম। চাকুরির প্রার্থীদের মাইন্ড ট্রেনিং শীর্ষক আজকের ওয়েবিনারে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি ডাক্তার শামসুল আরেফিন। আর আমার সাথে যাদের পরিচয় হয় নাই, আগে আমার পুরো নাম বললাম। আমি পড়াশোনা করেছি কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এবং এমবিবিএস এর পরে আমি একটা মাস্টার্স করি, মাস্টার্স ইন পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। আর সরকারি চাকরিতে আমি 37 বিসিএস এর ক্যাডার। আমি পিটিও এর ফাউন্ডার এবং শুরু থেকেই পিটিওতে পড়াই। তো আজকের এই সেশনটা নেয়ার পিছনে কয়েকটা কারণ আছে। যেহেতু আমরা অনেক দিন ধরে পড়াচ্ছি, আমি সবসময় ফিল করি যে কন্টেন্টের তো কোনো অভাব নাই। আচ্ছা তোমরা বলো তো, চাকরি পরীক্ষার জন্য বইয়ের কোনো অভাব আছে বাজারে? অনেক বই, তাই না? অনেক বই, অনেক গাইড। একটু তোমরা কমেন্ট টমেন্ট করো, আমার সাথে একটু থাকো। বইয়ের কোনো অভাব নাই। ইউটিউবে অনেক ফ্রি রেকর্ডিং পাওয়া যায়, হ্যাঁ, অনেক ফ্রি কোর্স করায়। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে P2A। P2A চ্যানেলে তুমি চাইলে মোটামুটি একটা বিসিএস এর ফুল কোর্স করে ফেলতে পারবা। তুমি একটু দেখো যে বাংলা, ইংরেজি, জিকে, যদিও ক্লাসগুলো অনেক পুরাতন, আমরা জানি যে এগুলো পুরাতন ক্লাস। নতুন ক্লাস আমরা সামনে আরো আপলোড করবো আস্তে আস্তে। কিন্তু তোমার অনেক উপকার হবে। অনেক টপিক চেঞ্জ হয়েছে, জিকের অনেক টপিক চেঞ্জ হয়েছে, বাট মোটামুটি সব সাবজেক্টের অনেক ক্লাস আছে, তুমি চাইলে সেখান থেকেও দেখতে পারো। কন্টেন্টের কোনো অভাব নাই, কোর্সের কোনো অভাব নাই, কোচিংয়ের কোনো অভাব নাই। হ্যাঁ, এত পড়াশোনা, এত সুযোগ। হ্যাঁ, তারপরেও আমরা কেন পড়াশোনা করি না? যে চাকরি পাওয়া এত কম্পিটিটিভ কেন? সমস্যা কোন জায়গায়? তো আমি যা আলোচনা করব আজকে, এটা তোমাদের জন্য একটু মনোযোগ দিয়ে শোনো। আমি কি কি কথা বলবো? আমি কথা বলবো চাকরি প্রস্তুতির মেইন প্রতিবন্ধকতা কি, কিভাবে পড়াশোনায় ফোকাস বাড়াবো, দ্রুত গতিতে পড়া কিভাবে আয়ত্ত করব, অল্প সময় বেশি পড়া আমরা কিভাবে পড়বো। আমরা এরকম হচ্ছে কি কি ভুল আছে আমরা, যে কারণে আমাদের চাকরি পেতে দেরি হয়। এবং আজকে আমরা কথা বলবো শারীরিক এবং মানসিক সুস্থতার কিছু কৌশল। তো সেশনটা শুরু করার আগে আমি এই জন্য তোমাদেরকে বলে নিলাম টপিকগুলো। আমি আজকে এটা বলবো না যে বাংলায় কি পড়বা, ইংলিশে কি পড়বা, জিকে কি পড়বা, ম্যাথ কি পড়বা, এগুলো বলবো না। তা এই প্রশ্নগুলো আসলে কোনো অ্যান্সার পাওয়া যাবে না। আর আমি তোমাদের রিকোয়েস্ট করব, এখন কোনো কমেন্ট না করে তোমরা ওয়েট করার জন্য, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য। এরপরে তোমরা প্রশ্ন করে আমি অ্যান্সার দেবো। তো মেন সেশনে যাওয়ার আগে কিছু ডিসক্লেমার তোমাদের দিচ্ছি। সেটা এই জন্যই যে ডাক্তার এবং উকিল তাদের মেন পেশা কি? কথা বলে টাকা আয় করা। তাইলে আমার পেশাও সেম, কথা বলে টাকা আয় করা। তার মানে ডাক্তারদের সাথে কথা বলার জন্য টাকা দিতে হয়, এটা ডাক্তারের পেশা। উকিলের সাথে কথা বললে টাকা দিতে হয়, এটা তার পেশা। এখন আমি তোমাদেরকে যা যা বলবো, এই জিনিসগুলো শেখার জন্য আমি অনেক টাকা খরচ করা লাগছে, অনেক জায়গায় কোর্স করা লাগছে, মাইন্ড ট্রেনিং করা লাগছে, অনেক জায়গায় আমি কোর্স করে এই জিনিসগুলো শিখছি। এই জিনিসগুলো তোমরা এখন ফ্রিতে পেয়ে যাবা। তো ফ্রি জিনিসের একটা সুবিধা হচ্ছে যে তুমি ইজিলি অ্যাক্সেসিবল, ঠিক আছে, তো টাকা লাগতেছে না। অসুবিধাটা হচ্ছে ও ফ্রি জিনিসের কোনো মূল্য নাই। তার ফলে কিছুক্ষণ পর পর তুমি বলা শুরু করবা, ভাই কখন সেশন শেষ হবে, আর কতক্ষণ, আর কতক্ষণ। যেহেতু এই জিনিসটা ফ্রি, যদি আমি পয়সা নিতাম আগে থেকে, তখন তুমি এটা কখনো বলতো না। তুমি 2 ঘন্টা না, তুমি চিন্তা করতে আমি 4 ঘন্টা বসে থাকবো, আরো একটু বেশিক্ষণ কথা বলে, যেহেতু আমি টাকা দিয়ে কোর্সটা করতেছি বা টাকা দিয়ে একটা সেশন আমি এখন অংশগ্রহণ করতেছি। আর এই কথাগুলো তুমি যদি একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে শুনো, তোমার এই পুরো সেশনের জন্য তোমার কমপক্ষে 3,500 টাকা তোমার খরচ করতে হবে। তুমি নিজে যদি কোর্স করো, তোমার 8 থেকে 10 হাজার টাকা খরচ হবে শুধুমাত্র আমি যে কথাগুলো বলবো। তাই তুমি ফ্রি পাচ্ছ। এই জন্য মেহরবানি করে, যে ভাই কবে শেষ করবেন, আর কতক্ষণ, আর কতক্ষণ, ভাই প্লিজ শেষ করে দেন, এগুলো না বলে তোমার যদি ভালো না লাগে তুমি লিভ নিতে পারো, অন্যদের জন্য ডিস্টার্ব করিও না। এই জন্য আগে থেকে এটা আমি ক্লিয়ার করে নিলাম। তো মাইন্ড ট্রেনিং এটা কেন দরকার? প্রথমে তো তোমাদেরকে আমি বলছি যে এত পড়া, এত রিসোর্স, এত বই, এত কিছু, কিন্তু এর পরেও আমাদের পড়াশোনা হচ্ছে না কেন? সমস্যাটা কোন জায়গায়? তো এই সমস্যার সমাধান আমরা করব কিভাবে? চলো, সমস্যা সমাধানের আগে আগে আমাদেরকে জানতে হবে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, শুধু পরীক্ষা না, এটা হতে পারে কোনো স্পোর্টস, যে কোনো কিছু যেটা প্রতিযোগিতামূলক, ওটার জন্য তোমার বিষয়ভিত্তিক জ্ঞান লাগবে অর্ধেক, এক্সাম স্ট্র্যাটেজি অর্ধেক। অনেকে দেখবা পড়াশোনা খুব ভালো, বিষয়ভিত্তিক জ্ঞান অনেক ভালো, কিন্তু প্রতিযোগিতায় ভালো করতে পারে না। সেটা হোক ভর্তি পরীক্ষা, হোক চাকরির পরীক্ষা, যে কোনো পরীক্ষা যেখানে প্রতিযোগিতা আছে সেখানে সে ভালো করতে পারে না, কিন্তু জিপিএ 5 আবার পায়। মানে 80 পাওয়ার যদি পরীক্ষা হয়, ওখানে সে ভালো করে, 70 পায়, 75 পায়, 80 পায়, এরকম পরীক্ষা সে ভালো করে। কিন্তু যেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এই ধরনের পরীক্ষায় ভালো করে না। কেন? প্রতিযোগিতার টাইপের জিনিসপত্র সে নার্ভাস হয়ে যায়, তার মনের উপরে কন্ট্রোল নাই। অনেকেই দেখবা অনেক ভালো পড়াশোনায়, রেজাল্ট ভালো, কিন্তু প্রতিযোগিতায় ভালো করে না। তাহলে আমাদের, চলো আমরা এখন প্রবলেমটাকে খুঁজে বের করি। একটা জিনিস মনে রাখবা, তুমি যে কোনো কিছু সলিউশনের আগে তোমাকে আগে প্রবলেমটা ইলাবোরেট করতে হবে, প্রবলেমটা বুঝতে হবে। যদি তুমি প্রবলেমটা ভালো করে বুঝতে পারো, তখন সলিউশনও তোমার কাছে। তো এখন চাকরির প্রার্থীদের আমাদের অসুবিধা কোন জায়গায়? একটা হচ্ছে আমাদের ওভারঅল মনোযোগ সবারই কমে গেছে। ছোটবেলায়
যখন প্রাইমারিতে পড়তাম, হাই স্কুলে পড়তাম, তখন মনোযোগ যেরকম ছিল, মনোযোগ এখন অনেক কমে গেছে, বিভিন্ন দিকে ফোকাস চলে গেছে। চাকরির পড়া পড়তেছি এক জায়গায়, আবার ওইখান দিয়ে একটু প্রেম করতেছি, আবার একটু পলিটিক্স করতেছি, আবার ওইখানে ইলেকশনে কে জিতলো হারলো সেগুলো খোঁজ খবর নিচ্ছি। হ্যাঁ, মানে দুনিয়ার বিভিন্ন জায়গার মধ্যে আমরা এখন আমাদের ফোকাস চলে যাচ্ছে। আর সমস্যা পড়া মনে থাকে না ভাই, আমার তো পড়া মনে থাকে, কিছু মনে থাকে না, যা পড়ি শুধু ভুলে যাই। তাহলে ভুলে যাওয়াটা একটা প্রবলেম, পড়া মনে থাকে না। তারপরে আমাদের অনেকেরই এখানে মনে হয় একজনও কি পাওয়া যাবে যে আমি জানি না এখানের মধ্যে যে পুরোপুরি 100% শারীরিক মানসিকভাবে সুস্থ। হ্যাঁ, এরকম খুব কম মানুষ পাওয়া যাবে। শারীরিক কোনো প্রবলেম থাকতে পারে, মানসিক কোনো প্রবলেম থাকতে পারে, কেউ খুব এংজাইটিতে ভুগে, কারোর মধ্যে সূচিবায়ুগ্রস্ততা আছে, হ্যাঁ, ঘুমের সমস্যা, হ্যাঁ, অসংখ্য সমস্যার মধ্যে আমরা থাকি। পারিবারিক ঝামেলা, বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা, হ্যাঁ, তারপরে তোমার ছেলেদের ক্ষেত্রে বাবা মায়ের চাহিদা অনেক বেশি, তুই এখন চাকরি পাস না কেন, যে পড়াশোনা শেষ করার পর বাবা মা একদিনের জন্য ওয়েট করতে চায় না, হ্যাঁ, কথা শোনাচ্ছে, এবং বাসা যাকে ঝামেলা হয় সবকিছু ওর দোষ, হ্যাঁ, সবকিছু ও, যেহেতু চাকরি করানো, যেহেতু বেকার, সবকিছু ওর ঘাড়ে আসে পড়ে। এটা কি সমস্যা? সমাজের এক্সপেকটেশন অনেক বেশি, যে এমন সমস্ত কথা শোনাই যে এখনো কি চাকরি পাও নাই? ও, আমার খালতো ভাই তালতো ভাই তো এখন সে তো অমুক জায়গায় জব করে, আমার চাচতো ভাই মামতো ভাই তালতো ভাই তো এখন তো এনবিআর জব পাই গেছে, তুমি এখনো পাও নাই? হ্যাঁ, মানে এগুলো কি করে খোঁচানো, খোঁচাতে চাই। আবার তুই পড়াশোনা করতেছো, ও ম্যাজিস্ট্রেট হবে না, তুমি ম্যাজিস্ট্রেট হবা, তুমি খোঁচাও। আবার এক্সপেকটেশন অনেক হাই। সামাজিক রাষ্ট্রীয় অস্থিরতা, এগুলো হচ্ছে আমাদের এখন মেন সমস্যা পড়াশোনায়। তাহলে এই জিনিসগুলো যদি আমরা, এখানে কিছু জিনিস আমাদের কন্ট্রোল করা যাবে, কিছু কিছু জিনিস আমাদের কন্ট্রোল করা যাবে না। যেমন সামাজিক রাষ্ট্রীয় অস্থিরতা, এটা আমরা কন্ট্রোল করতে পারবো না। সমাজের এক্সপেকটেশন, এটা আমরা কন্ট্রোল করতে পারবো না। পারিবারিক ঝামেলা, সবসময় আমরা এটা কন্ট্রোল করতে পারবো না। তাহলে আমরা যে জিনিসগুলো কন্ট্রোল করতে পারবো, এই জিনিসগুলো, শারীরিক মানসিক অসুস্থতা অনেক কিছু আমরা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু এগুলো আমরা চাইলে কন্ট্রোল করতে পারবো। তাহলে দেখো আমাদের সবচেয়ে বড় বাধা কোন জায়গায়? হ্যাঁ, কেন আমরা পড়াশোনা করতে পারি না, ফোকাস নষ্ট হচ্ছে কেন, কি সমস্যা আমাদের? হ্যাঁ, দেখো এখানে তোমরা সাইকেল চালাতে পারো কারা কারা? সাইকেল চালাতে পারো কারা কারা তোমরা এখানে? হুম? তো সাইকেল চালানো শেখার জন্য আম, যখন একজন শেখাই, একজন ট্রেনার থাকে, ওস্তাদ থাকে, সে ওস্তাদ কি বলে আমাদেরকে? ওস্তাদ বলে, হ্যাঁ, যখন বলে এই এখানে গর্ত আছে, গর্ততে ফালাইস না, কিন্তু গর্তে আছে, গর্তে ফালাইস না, এইখানে মোচা নিচে এদিক দিয়ে ফালাইস না, এখানে খাম্বা, খাম্বার সাথে লাগাইস না। বা আমরা যখন চালাই সামনে একটা খাম্বা, কিন্তু চিন্তা করি এই খাম্বার সাথে লাগানো যাবে না, একটা গর্তে গর্তে ফেলা যাবে না। বাস্তবতা কি? বাস্তবতা কি? যখন চিন্তা করি যে গর্তে পড়া যাবে না, তখন উল্টা যে আমরা গর্তে পড়ি। সামনে একটা খাম্বা থাকলে যদি বলি যে এই খাম্বার সাথে লাগানো যাবে না, তখন যাই আমরা ওই খাম্বার সাথে লাগাই দেয়। তাহলে আমাদের ব্রেন আসলে ওই নাটা বুঝতে পারে না, সে বুঝছে এখানে গর্ত আর পড়া, এই দুটো বুঝতে পারছে, নাটা সে বুঝতে পারে না। সে কি হচ্ছে, আমার ফোকাসটা চলে গেছে আসলে গর্তে, সেজন্য কি হচ্ছে, আমরা চালানোর সময় ও গর্তে ফালাই দিচ্ছি, ফোকাস ওদিকে চলে যাচ্ছে। তার মানে হোয়ার ফোকাস গোস এনার্জি ফ্লোস, তুমি যেদিকে ফোকাস দিবা তোমার এনার্জি ওদিকে চলে যাবে। তোমার ব্রেন ও নাটা বুঝতে পারে না। সবার আগে ঠিক করতে পারছে না আমাদের ফোকাসটা। যদি ফোকাস ঠিক করতে পারি, তাহলে আমরা সফল হতে পারবো। তাহলে সাইকেল চালানোর সময় আমাদের ওস্তাদ বলে চাকার দিকে তাকাও না, সামনের দিকে তাকাও। কেন সামনের দিকে তাকাতে বলে? যাতে করে ফোকাসটা ঠিক থাকে। তো ফোকাস ঠিক রাখার জন্য প্রথম যে কাজটা থাকা লাগবে, যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার মাথার মধ্যে তুমি কি হতে চাও ক্লিয়ার একটা পিকচার থাকা লাগবে। গতকালকেও আমি একজন স্টুডেন্টের সাথে কথা বললাম, সে বললো যে ভাইয়া আমি পোস্ট গ্রেড করতে চাই, আবার আমি একটা ব্যবসা দাঁড় করাতে চাই। আমি বললাম তুমি যে কোনো একটা করো, কি করতে চাও আসলে বলো, তুমি কি পোস্ট গ্রেড করতে চাও, নাকি পোস্ট গ্রেড প্লাস বিসিএস, নাকি ব্যবসা? দুটো একসাথে হবে না, আগে তুমি আগে ফোকাস ঠিক করো, আগে বলো। তা তোমাকে ক্লিয়ার একটা পিকচার থাকা লাগবে। তাহলে আমরা এখানে যারা আসছি, তারা এখানে চাকরির ক্যান্ডিডেট, কেউ প্রাইমারিতে দিব, কেউ বিসিএস দিব। হ্যাঁ, তাহলে যারা প্রাইমারিতে দিব, আমরা ফোকাস ঠিক করতে হবে এখন, যে আমি একজন প্রাইমারি টিচার হব, আমি, এবং আমি প্রাইমারি টিচার হয়ে গেছি, এরকম ক্লিয়ার একটা পিকচার থাকা লাগবে তোমার মনের মধ্যে। কিন্তু আমি এটা হতে চাই, ওটা হতে চাই, ব্যবসা করতে চাই, বাইরে যেতে চাই, হ্যাঁ, এরকম করলে হবে না। তাইলে তুমি যেটা হইতে চাও ওটা এখন ভিজুয়ালাইজ করো অ্যাচিভ করার আগে। যারা চিন্তা করতেছো প্রাইমারিতে তুমি জব পাইতে চাও, তুমি কি করবে? দেখো টপ অ্যাথলেট যারা, ওরা কিন্তু কোনো কম্পিটিশনে জেতার আগে ভিজুয়ালাইজ করে যে আমি বিশ্বকাপটা জিতে গেছি, আমি এই ম্যাচে জিতে গেছি, আমি সেঞ্চুরি করছি, আমি 5 উইকেট পাইছি, এটা ভিজুয়ালাইজ করে, কল্পনায় দেখে। কল্পনা দেখলে নিজের মধ্যে প্রচন্ড একটা ইচ্ছা শক্তি কাজ করে। তাহলে যারা প্রাইমারিতে পরীক্ষা দিবা, তুমি কল্পনা করো যে 8 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কম্পিট করে আমি 17,000 বা 20,000 এর মধ্যে আমি চান্স পেয়ে গেছি। প্রথম ধাপে যদি 3.5 লাখ পরীক্ষা দেয়, সেই 3.5 লাখের মধ্যে 5,000 ভিতরে আমি কিন্তু পেয়ে গেছি, আমি প্রাইমারি একজন টিচার হয়ে গেছি। হ্যাঁ, তুমি কল্পনা করো, তুমি এক্সাম হলটা কল্পনা করো যে আমি এক্সাম হলে যাচ্ছি, আমি কনফিডেন্টলি লিখতেছি আমি, এবং আমি একদম টাইমলি পরীক্ষা দিছি আমি। এই জিনিসটা তুমি বারবার রিহার্সাল করো।
তোমার ব্রেইন ওটা সেট হয়ে যাবে। যারা বিসিএস ক্যাডার হতে চাও, তুমি কল্পনা করো আমি বিসিএস পরীক্ষা দিচ্ছি, আমি পরীক্ষার হলে খুব ভালো একটা পরীক্ষা দিলাম, হল থেকে বের হলাম, আমার রেজাল্ট দিছে, আমি পাশ করে ফেলছি। তুমি নিজের মধ্যে আগে জিনিসটা কল্পনা করো, যেটা তুমি রিপিটেডলি যেটা তোমার মনের মধ্যে দেখবা ওটা কিন্তু রিয়েল হয়ে যাবে। তোমরা একটা উদাহরণ জানতে চাও? তুমি কল্পনা করো যে হচ্ছে যে আমার কিছু ভালো লাগতেছে না, খুব দুর্বল লাগতেছে, সব অশান্তি লাগতেছে, খুবই কিছু ভালো লাগে না, আমার কিছু মনে থাকে না, শরীরটা কেমন জানি লাগতেছে, আমার মেধা এত কম কেন, আমি হয়তো ভুলে যাই কেন। দেখো তুমি চিন্তা করো তো, চিন্তা করার সাথে সাথে দেখবে তুমি আসলে এরকম হয়ে গেছো, তুমি আসলেই তোমার কিছু মনে থাকতেছে না, আসলে ভালো লাগতেছে না। কিন্তু যখন তুমি পজিটিভলি চিন্তা করবা আমার অনেক সবকিছু ভালো লাগতেছে, অনেক মজার তো, আজকে ইন্টারেস্টিং একটা সেশন নিচ্ছ তো আরফিন ভাই, খুব ভালো লাগতেছে, তো আরে এই কথাগুলো তো শুনে নাই তো আগে, আরে এগুলো তো সাইকোলজিস্টরা বলে, আরে ভাই তো এগুলো বলতেছে, খুব মজা লাগতেছে তো, কি সুন্দর কথা বলতেছে, আরে কি সুন্দর একটা স্লাইড লাল করে রাখছে কেন মধ্যে, দেখো তোমার মধ্যে একটা স্টিমুলেশন কাজ করতেছে। তার মানে আমরা যা কিছু চিন্তা করি ওটা কিন্তু আমাদের কাজকে প্রভাবিত করে। দেখো তো, আমরা এক্সাম হলে যখন যাই, যখন এক্সাম হলে প্রেশারটা যখন চিন্তা করি, তখন কি আমাদের হাত পা কাঁপে না? কাঁপে না আমাদের হাত পা? কেন হাত পা কাঁপে? তার মানে আমরা চিন্তা করতেছি প্রেশার, ও চিন্তা করার কারণে ওটা বাস্তবে এটা ইম্প্যাক্ট ফেলছে। তোমরা জানো না 2014 সালে একটা দল সেমিফাইনালে ওদের নিজেদের মাঠে খেলা, তো ওরা খেলার দিকে মনোযোগ না দিয়ে ওরা চিন্তা করতেছে কি আমাদেরকে কোনোভাবে পরাজিত হওয়া যাবে না, আজকে আজকে হারা যাবে না আজকে। তো কি হয়েছে জানো, ওরা 10 মিনিটে 7 গোল খাই ফেলছে। তার মানে ওরা উল্টাপাল্টা জিনিস চিন্তা করতেছিল খেলার মাঠে এসে, তখন কি হলো, 10 মিনিটে 7 গোল খাই ফেলছে একটা দল। তো এই জন্য তুমি পজিটিভ যখন চিন্তা করবা তখন তোমার মধ্যে ওই জিনিসটাই হবে। এখন আসো, দেখো আমরা ফিউচার টেন্সে কথা বলি, আমি টিচার হইতে চাই, আমি বিসিএস ক্যাডার হইতে চাই, এটা না করা যাবে না। আমি একজন বিসিএস ক্যাডার হয়ে গেছি, আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি, আমি একজন শিক্ষক হয়ে গেছি, আমার শিক্ষা আমি হচ্ছে এখন প্রাইমারিতে জয়েন করছি, সরকার আমাদেরকে একটা ভালো গ্রেড দিয়ে দিছে, আমাদেরকে সরকার 11তম গ্রেড দিয়ে দিছে, প্রধান শিক্ষক হয়ে গেছি, আমি 10ম গ্রেড দিয়ে দিছে, নতুন পে স্কেল পাইছি, ভালো একটা স্যালারি পেয়েছি, স্যালারি পাই আমি আমার জন্য একটা শাড়ি কিনছি, আব্বার জন্য একটা পাঞ্জাবি কিনছি, একটা জানামাজ কিনছি, আব্বার জন্য টুপি কিনছি, আব্বা খুব খুশি হয়েছে, মার জন্য আমি একটু ফলমূল কিনে নিয়ে গেছি। চিন্তা করো তুমি, দেখবো তুমি মনের মধ্যে একটা ইয়ে কাজ করবে, কিরে আমি তাহলে কেন বসে আছি, আমি কেন সময় নষ্ট করতেছি, আমি পড়ার টেবিলে বসে যাই। তুমি চিন্তা করো, আমি আমি চাকরি পেয়ে গেছি, বেতনটা পাইলাম, বেতন পাওয়ার আম্মাকে ফোন করছি যে আম্মা বেতন পাইছি, নিজের মধ্যে ফিল করো, দেখবে তোমার মধ্যে একটা প্রচন্ড একটা আগ্রহ কাজ করবে, কিরে আমি কেন বসে আছি, আমি কেন টাইম নষ্ট করতেছি, আমি তো এখানে আমার বাবা মা তাকে আছে আমার দিকে, আমাকে চাকরিটা পাইতে হবে। তার মানে দেখো তো, আমি যখন তোমাদেরকে যে বলতেছিলাম কল্পনা, তোমরা এটা কল্পনা করছো না, এটা তোমরা কল্পনা করছো না, এটা যে আমি চাকরিটা পাই গেছি, বেতনটা পাইছি, আমার জন্য একটা শাড়ি নিয়ে গেছে, আমার অনেক খুশি হয়েছে। এই যে চিন্তা করে দেখো, মনে আমার নিজেরও তো মনে হচ্ছে আমার আমার মায়ের জন্য কিছু একটা নিয়ে যাবো, নিজের মনে হচ্ছে আমার এখন আমি তোমাদের মতো হয়ে গেছি, এখন আমার নিজেরই মনে হচ্ছে না আমি তোমাদের সাথে এখন চাকরিতে জয়েন করে ফেলছি, আমার এরকম একটা ফিল চলে আসছে যে যখন সন্তান যখন চাকরি পাই, যে প্রথম যে বেতনটা পাই, বা আমার জন্য যখন কিছু একটা নিয়ে গেলো, হইতে পারে আব্বার জন্য একটা জানামাজ, হইতে পারে একটা টুপি কিনে নিয়ে গেছো, হতে পারে খুব সামান্য কিছু একটা, আব্বা অনেক খুশি হয়ে গেছে। এটা কল্পনা করলে মনের মধ্যে একটা প্রচন্ড শক্তি কাজ করে। তাহলে যখন তুমি এটা কল্পনা করবা এবং তুমি ওই আইডেন্টিটিটা গ্রহণ করবা, তখন দেখবা তোমার প্রতিটা অ্যাকশন, প্রতিটা ডিসিপ্লিন, তোমার কনফিডেন্স অটোমেটিক্যালি বেড়ে যাবে। তাহলে তুমি ওই জায়গায় হবা, ওটা চিন্তা না করে তুমি বলো আমি এখন টিচার হয়ে গেছি, আমি বিসিএস ক্যাডার হয়ে গেছি এখন, তাহলে তোমার মধ্যে একটা পজিটিভ ভাইব তোমার মধ্যে কাজ করবে। এখন আসো, এই কথাটা আমি কতবার পিটুয়েতে ক্লাসে বলি, স্টুডেন্টরা আমার আমার নামে যে অভিযোগ যে ভাই আপনি হচ্ছে বেশি বকাবকি করেন, আপনি এত রাগ কেন, আপনি এত রাগ করে কেন কথা বলেন, একটু আপনি আমাদের সাথে আদর করে কথা বলতে পারেন। আমি বলছি আমি এটা পারি না ভাই, আমি এত সোনা জাদু মনে করি আমি কথা বলতে পারবো না, আমি এরকম লোকটা, আমি এরকম, আমি একটু রাগী মানুষ, আমি এরকম করে কথা বলি। কি জন্য রাগ করে জানো? বেশিরভাগ ক্লাসে আমি পড়াচ্ছি ইংলিশ, ধরো পড়াচ্ছি আমি তোমার আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ, সে প্রশ্ন করতেছে অন্য টপিক থেকে, বাংলা কেমনে পড়বে, ওইটা কেমনে পড়বে, ওইটা কেমনে পড়বে, তখন আমার খুব বিরক্ত বিরক্ত লাগে। আমি বলি তোমাকে আমি একটা কথা বলছি ক্লাসে শুরুতেই, আমি এখন যা পড়াবো ওই স্লাইডে থাকবা, এই জিনিসটা লাইফে প্র্যাকটিস করবা, খুব ভালো থাকবা, অনেক অনেক উপরে উঠতে পারবা লাইফে, স্টেইং প্রেজেন্ট। তাহলে আমার সাথে এখন তোমরা লাইভ ওয়েবিনারে জয়েন করছো, তুমি এখন আমার প্রত্যেকটা স্লাইডে থাকো, আমার প্রত্যেকটা কথা শুনো, এখানে আমার সাথে থাকো, তুমি ফিউচার টেন্সে যাও না যে ক্লাসের শেষে আমি ওই করব, বা আজকে সকালে তুমি কি করছিলা, তুই পাস্ট টেন্সে যাও না, ফিউচার টেন্সে যাও না, তুমি আমার সাথে থাকো, এই স্লাইডে থাকো, আমি যা বলি ওইটা শুনো। তুমি তুমি যদি কখনো পিটির কোনো ক্লাসে ভর্তি হও, তখন যে টপিকটা পড়াচ্ছে ওই টপিক নিয়ে তুমি চিন্তা করো। পড়তে বসলেও তুমি যখন ম্যাথ করতেছো মনোযোগ দিয়ে, তুমি হয়তো ম্যাথ করতেছো শতকরা, তখন শতকরা করো, ওইটা বসে তুমি অন্য টপিক চিন্তা করিও না, যখন যেটা করতেছো তখন ওইখানেই থাকো, ওটা শেষ করে আরেকটাতে যাও। এটাকে বলা হয় স্টেই প্রেজেন্ট। এটা যদি লাইফে প্র্যাকটিস করতে পারো, জীবনে অনেক দূর যেতে পারবা, যখন যেটা করবা সেখানে থাকবা। এখন তুমি বলতে পারো যে ভাই ফোকাস বাড়ালে কি আসলে কোনো লাভ আছে, আপনি যত ফোকাস ফোকাস করতেছেন যে ফোকাস বাড়ালে আসলে লাভ, আপনি একটা এক্সাম্পল দেন তো, আমরা আপনার কথা এটা বিশ্বাস করি না।
দেখো আমরা ছোটবেলায় এরকম অনেকে এই চশমা দিয়ে এরকম আগুন জ্বালাইতাম কাগজের মধ্যে। এরকম করছো কিনা কেউ? এরকম করছো কিনা? এরকম অনেকে করছো তাই না? যে রোদের মধ্যে গিয়ে ওই সূর্যের আলোটা কাগজের মধ্যে ফেলতাম, হ্যাঁ, তখন আগুন ধরে যেত। এখন এই কাজটা করার জন্য আসলে কি লাগে? প্রথমত টাইমিং লাগে। তুমি একটা মেঘলা ওয়েদারে করলে হবে না, রোদ লাগবে, একটা রোদ একটা দিন লাগবে, হ্যাঁ, প্রচুর আলো টালো রোদ আছে এখানে। একটা নির্দিষ্ট বিন্দুতে ওই আলোটাকে এক করে ফেলতে হবে, একটা সার্টেন পয়েন্টে ফোকাস করতে হবে। ম্যাগনিফাইং গ্লাস দিয়ে করতাম, তাই না? তুমি যদি ফোকাসটা যদি তুমি নাড়াও তাহলে আগুন ধরবে না। আগুন ধরা পর্যন্ত তোমাকে ওই ম্যাগনিফাইং গ্লাস বা চশমা এটা ধরে রাখতে হবে। কনসিস্টেন্সি, এই তিনটা যদি না হয় তাহলে আগুন ধরবে না। তাহলে ফোকাস জিনিসটা সেম। তোমার টাইমিং লাগবে, তোমার টাইম লাগবে। তুমি পড়াশোনা করতেছো, তুমি বসতেছো, তুমি পড়াতে বসলা, এই টাইম পড়া বসলা, তুমি একটা কোনো কিছু ফোকাস থাকতে হবে। আমি এখন ফোকাস ওয়েতে পড়তেছি, কনসিস্টেন্টলি তোমার পড়াশোনাটা তোমাকে চালা যেতে হবে। এটা যদি চালাই যাও তো ওই আগুন ধরার মতো এক সময় তুমি তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায় যাবা। আসো, আমি 2-3 দিন আগে আমি একটা ওয়েবিনার নিয়েছিলাম 47 BCS এর স্টুডেন্টের জন্য। তো ওইখানে আমি মূলত কথা বলতেছিলাম যে পরীক্ষা পাশের সময় যে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো নিয়ে। ওইটা ইউটিউবে আপলোড করার পরে তোমার কিছু লোকই বলতেছিল আপনি এতক্ষণ 7 দিন আগে এতক্ষণ কেন কথা বলতেছেন। সো আমি রিমুভ করেছি। বাট আমাদের স্টুডেন্টরা ওখানে ওরা খুব সম্ভবত লাভবান হয়েছে। কারণ প্রতি বিসিএস ব্যাচে আমি এটা বলি, আমার অনেক স্টুডেন্ট বলেছে ভাইয়া আপনি এই কথাগুলো পরীক্ষার হলে খুব কাজে লাগছে, পরীক্ষা 7 দিন আগে খুব কাজে লাগছে। তো এই জন্য তোমাদের কথাগুলো বললাম যে আমি অসংখ্য স্টুডেন্টকে পাই যারা বলে যে ভাই আমি মনে ফেল করবো, ভাই আমি তো মনে পারবো না, আমি মনে শেষ। দেখো এই জিনিসটাতে সমস্যা কোন জায়গায়, একটা ভিডিও দেখাবো তোমাদেরকে আমি, এটা একটু দেখো ভিডিওটা। এখানে আহ, যার ভিডিও, উনি একজন তোমার সার্কাস আর্টিস্ট, সার্কাস দেখায়, হ্যাঁ। উনি অনেক উঁচু জায়গায় দড়ির উপর দিয়ে হাঁটে। এটা ওনার জীবনের শেষ সার্কাস। দেখো ওনার লাইফের একদম শেষ কি হচ্ছে দেখো। এটা বাস্তবে, কিন্তু বাস্তবে এবং জীবনের শেষ সার্কাস দেখাতে গিয়ে উনি মারা যান, হ্যাঁ। ওনার নাম হচ্ছে কার্ল ভ্যালেন্ডা। ওই কার্ল ভ্যালেন্ডার নাম অনুসারে এই টার্মটা আসছে ভ্যালেন্ডা ইফেক্ট। এটা অর্থনীতিতে একটা পরিচিত একটা টার্ম। দেখো এই যে কার্ল ভ্যালেন্ডা, সে সারা জীবন সার্কাস দেখায় আসছে। তারা এরকম বংশানুক্রমিক ভাবে তার ছেলেরা এখন তার নাতিরও দেখায়, মানে উঁচু জায়গায় দড়ির উপর দিয়ে হাঁটা। তো কার্ল ভ্যালেন্ডা সে সারা জীবন দেখা আসে দড়ির উপর দিয়ে, সে কখনো চিন্তা করে নাই আমি পড়ে যেতে পারি। তার জীবনের শেষ সার্কাস দেখানোর আগে সে নাকি তার ওয়াইফকে বলতেছিল যে আমি যদি পড়ে যাই কি হবে, যদি পড়ে যাই তাহলে কি হবে। এটা কোনোভাবে করা যাবে না, এটা আমার জীবনের শেষ সার্কাস, যদি এটা যদি আমি সফলভাবে শেষ করতে পারি তাহলে তো আমি একজন লিজেন্ডারি হয়ে যাব। এই প্রথম কি হলো, সে তার ওয়াইফ বললো উনি আগে কখনো এই কাজটা করে নাই, ফেলিউর নিয়ে উনি চিন্তা করে নাই। উনি সবসময় প্রসেসটা কিভাবে হাঁটবে, দড়িটা কিভাবে সেট করবে, দড়িটা কত টান টান হবে, বাতাসের বেগ কেমন হতে পারে, এগুলো নিয়ে চিন্তা করতো উনি, মনোযোগ চিন্তা করতো, ফোকাস নিয়ে চিন্তা করতো। কিন্তু পড়ে গেলে কি হবে এটা কখনো ভাবে নাই। উনি জীবনের শেষ সার্কাস দেখা দিয়ে উনি পড়ে যান এবং ইনস্ট্যান্ট ওইখানের মধ্যে, ইনস্ট্যান্ট ওখানে ওনার ডেথ হয়ে যায়। তাহলে এই যে আমরা যখন কোনো কিছু খারাপ কোনো কিছু নিয়ে যখন ভাবি, পরাজয় নিয়ে যখন ভাবি আমরা, তো সেই জিনিসটা আমাদের সাথে ঘটে যায়। তাহলে কার্ল ভ্যালেন্ডা এখানে উনি ফলিং এর ব্যাপারে অনেক বেশি চিন্তা করছে, ওয়াকিং নিয়ে চিন্তা করে নাই। এই জন্য তোমাদেরকে আমি বলবো তুমি কখনো পাস না করলে কি হবে, ফেল করলে কি হবে, এগুলো চিন্তা না করে তুমি প্রসেসটার উপরে তুমি ফোকাস করো যে আমি এইভাবে পড়বো, প্রতিদিন এভাবে পড়বো, এভাবে রিভিশন দিব, এভাবে লিখে লিখে প্র্যাকটিস করবো, এই পরীক্ষা দিব, এই জিনিসগুলো। কিন্তু পাস না করলে কি হবে, চাকরি না পাইলে কি হবে, বয়স 32 হয়ে গেলে কি হবে, বয়স 30 হলে কি হবে, হ্যাঁ, বয়স 30 হয়ে চাকরি না পাইলে কি হবে। তাহলে ফেলিউর নিয়ে চিন্তা না করে তুমি চিন্তাটা করবা কি প্রসেস নিয়ে। এক্সাম হলে যখন যাবা তখনও আমি মনে হয় ফেল করব, আমি মনে পারবো না, ফেল করলে কি হবে, বাসা কি জবাব দিব, বন্ধু বান্ধব কি বলবে। তুমি যত বেশি এগুলো চিন্তা করবো তত বেশি তোমার ফিয়ারটা বেড়ে যাবে। ওটা না করে তুমি এখন এক্সাম হলে, আমি এক্সাম হলে ওয়ামারটা পাইছি, আমি এখন গোলা ভরাট করতেছি, পরীক্ষা দিচ্ছি, তুমি এখন ওই সময়ে থাকবা। তো ফেল করলে কি হবে, না পারলে কি হবে, এটা চিন্তা না, চিন্তা থাকবে তোমার অলওয়েজ প্রসেসে। আসো এখন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এইটাও আমি ক্লাসে অসংখ্যবার বলি। আজকে মূলত আমার স্লাইডের মধ্যে যে কন্টেন্টগুলো আমি সাজাইছি বেশিরভাগ জিনিস আমি ক্লাসে ফেস করছি, ক্লাসে তোমাদেরকে এগুলো নিয়ে কথা বলি যে মাল্টিপল জিনিস নিয়ে আমরা থিঙ্কিং করতে চাই। হ্যাঁ, তোমাদের একটা একটা কাজ করো, ফোনটা সামনে রাখো, ভিডিওটা সামনে রাখো, আমি যে কথা বলবো সেটা একটু ফলো করো। অথবা যারা কম্পিউটার থেকে তাহলে তো আছেই তোমাদের। দেখো বাম হাতের থাম্ব, হ্যাঁ, আর ডান হাতে লিটল ফিঙ্গার, হ্যাঁ, ওকে, এভাবে করো, এভাবে করো আমার মতো, এভাবে করলা। এখন তুমি খুব দ্রুত গতিতে ফিঙ্গারটা তুমি চেঞ্জ করো, তারপর ডান হাতের থাম, বাম হাতে লিটল ফিঙ্গার, হ্যাঁ, দ্রুত তুমি চেঞ্জ করো। এটা প্র্যাকটিস করো তো কয়েকবার, প্র্যাকটিস করো তো কয়েকবার, এটা দ্রুত গতিতে প্র্যাকটিস করো তো, দেখো পারো কিনা। প্র্যাকটিস করো দ্রুত গতিতে কয়েকটা, দেখো তো পারো কিনা। দেখো ভুল হচ্ছে কিন্তু, করো, প্র্যাকটিস করো দ্রুত গতিতে, দেখো ভুল হচ্ছে। আচ্ছা এবার আরেকটা করো, এটা না করে এবার তুমি হচ্ছে যে এটা করো, দুটো থাম্ব একসাথে, দুটো লিটল ফিঙ্গার একসাথে করো,
করো, দেখো, এটা সোজা, তাই না? তাইলে এটা এটা সহজ না? এই যে আমি একসাথে করতেছি, তাই না? এই যে একসাথে মুভ করে যাচ্ছে, এই যে এটা যেমন কিছু যেমন করতে পারতেছি আমি, হ্যাঁ, এটা অনেক সোজা। তার মানে আমাদের ব্রেন আসলে মাল্টিপল জিনিসে এট আ টাইম কনসেন্ট্রেশন দিতে পারে না। সে এট আ টাইম একটা জিনিসের ফোকাসটা ঠিক রাখতে পারে। এই জন্য তুমি যখন যে সাবজেক্ট পড়বা, বাংলা পড়ার সময় তোমার ইংরেজি নিয়ে ভাবার কোনো দরকার নেই, ম্যাথ করার সময় জিকে নিয়ে ভাবার দরকার নেই। আমার সাথে যে ক্লাসটা করতেছো ওই ক্লাসটা করার সময় ওই ক্লাসেই থাকো, এর আগে পরে জিনিসপত্র নিয়ে ভাবার দরকার নেই, ওই স্লাইডে থাকো তুমি। আসো এখন কিছু ডোন্টস আমরা অ্যাভয়েড করা শিখতে হবে। হুম? সবাই একটু চোখ বন্ধ করো তো, চোখ বন্ধ করো। একটা ট্রেন, লাল রঙের একটা ট্রেন, ছাদে একটা লোক বসে আছে, সে লোকের মাথায় একটা বানর। এই ব্যাপারটা চিন্তা করিও না। আমি বললাম চিন্তা করিও না, দেখো তো চিন্তা আসে কিনা। আমি বলছি চিন্তা করিও না, তোমার কি চিন্তা চলে আসছে অটোমেটিক। এবার মিলো তো, আমরা কি বলি? আমি আর ফেসবুকে সময় নষ্ট করব না, আমি এভাবে আর আড্ডা দিব না, আমি সকালে ঘুমাবো না। তুমি বলতেছো এটা, কিন্তু বাস্তবে কি কিন্তু তুমি এগুলো সফল হও? তুমি জীবনে কতবার চিন্তা করছো সকালে ঘুমাবো না? তুমি সফল হইছো? অনেকবার চিন্তা করছো লাইফে, অনেকবার অনেকবার। সকালে ঘুমাবো না, ফেসবুকে সময় নষ্ট করবো না। তাহলে দেখো, তোমার ব্রেন আসলে এই না পর্যন্ত আসতেছে না, হ্যাঁ, এ পর্যন্ত আসতেছে না। তোমার কথার মধ্যে কিন্তু আমি আছে, ফেসবুকে আছে, হ্যাঁ, দুটাই আছে। আমিও আছে, আড্ডাও আছে, দুটাই আছে, না পর্যন্ত যাচ্ছে না। আমি আছি, ঘুমও আছে, না পর্যন্ত আসতেছে না। তাহলে তুমি এই নাটা না বলে তুমি অল্টারনেট কোনো কিছু চিন্তাটা করতে হবে। অল্টারনেট কোনো কিছু তুমি চিন্তা করতে হবে যে ফেসবুকে সময় নষ্ট করবো না। এই নাটা না ভাবে তুমি অল্টারনেট তুমি চিন্তা করবো কি, যে আমি সকালবেলা ঘুম থেকে উঠবো, উঠে আমি নামাজ কালাম পড়বো, নামাজ কালাম পড়ে আমি পড়ার টেবিলে বসবো। পিটুর একটা 6 AM ক্লাব আছে, মাসে মাসে 800 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা যায়, হ্যাঁ। আমি 6 AM ক্লাবে জয়েন করবো। 6 AM ক্লাবে জয়েন করে আমি প্রতিদিন ওদের সেশনটা শুনবো। যদি আমি মাসে 25 দিন যদি 6 AM ক্লাবের সাথে যদি থাকি, তাহলে 12 মাস আমি যদি 6 AM ক্লাবের সাথে যদি থাকি, তাহলে আমার এই প্রতিদিন সকাল ঘুম থেকে উঠে যে প্র্যাকটিস হইলো এবং একটা গুরুত্বপূর্ণ ক্লাস যে করলাম, 1 বছরে আমার অনেক কিছু পড়া হয়ে যাবে। এটা তুমি নিজেকে পজিটিভলি ইনস্ট্রাকশন দাও। হ্যাঁ, আমি আড্ডা দিব না এটা চিন্তা না করে তুই বলো আমার টাইমটা আমি এইভাবে কাজে লাগাবো, আমি এই সময়টা এইভাবে পড়বো, এই সময়টা ভোকাবুলারি পড়বো, এই সময়টা আমি বাংলা পড়বো, আমি ফেসবুকে সময় নষ্ট করবো না। এটা না ভাইবা তুমি ভাবো যে আমি এই প্রোডাক্টিভ অ্যাপটা ইউজ করবো, ও বইটা কিনছে, বইটা পড়বো, এই বইটা পড়ে আমি টাইমটা এখানের মধ্যে আমি এইভাবে সময়টা কাটাবো। তুমি যখন পজিটিভলি যখন নিজেকে ইনস্ট্রাকশন দিবা, তখন দেখবে তোমার ব্রেইন ওইভাবে ভাবা শুরু করবে। তুমি যদি কালকে সকালে ঘুম থেকে উঠে তুমি কি কি কাজ তুমি করতে চাও, এটা যদি আগে থেকে ভেবে রাখো, দেখবে তুমি উঠতে পারবা। আজ সকাল আমি তোমার আলিতে উঠে গেছি। কেন উঠে গেছি? কারণ আমার একটা বই প্রুফ দেখার কথা ছিল। প্রাইভেট একটা বই তোমার প্রিন্টে যাবে, তোমাদের একটা প্রশ্ন ব্যাংক, ওইটা প্রুফ দেখবো। প্রুফ দেখে এটা সকাল 10টার মধ্যে পাঠিয়ে দিতে হবে। তো দেখা গেল কি আমার রাতে এটা চিন্তা করে ঘুমাইছি, আমি সকালে তাড়াতাড়ি আমি উঠে আমার অটোমেটিক আমি উঠে গেছি, উঠে আমি তাড়াতাড়ি পিছিয়ে বসে আমি বইটা প্রুফ দেখে ফেলছি। এই জন্য তুমি আগে ভাববা যে অল্টারনেট তুমি কি করবা, না চিন্তা করে লাভ নাই, তুমি চিন্তা করবো আমি কি করব। সকালে ঘুম থেকে উঠে প্র্যাকটিসের জন্য একটা কথা আমি সবসময় বলি, আমাদের পিটু এর আমাদের প্রথম যে টি শার্টটা আমরা লঞ্চ করি, ওই টি শার্টের মধ্যেই কথাটা লেখা ছিল, ইউ নো ইউর অন দ্য রাইট ট্র্যাক ওয়েন স্লিপ বিকামস অ্যান ইনকনভেনিয়েন্স। সকালে ঘুমানোটা যখন তোমার ইনকনভিনিয়েন্স হবে, যখন তোমার মন খারাপ হবে, কি রে আমি কেন ঘুমাইলাম সকালে, আয়ে আমি সকালে কেন ঘুমাইলাম, এত ঘুমাচ্ছে কেন সকালে, এটা যখন তোমার জন্য একটা ইনকনভিনিয়েন্স হয়ে দাঁড়াবে, তখন তুমি এসে রাইট ট্র্যাকে আসো। এবার আসো, এটাও আমি প্রচুর ফেস করি টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপে, তোমরাই বলো, ক্লাসেও তোমরা বলো যে ভুল কোশ্চেন করাটা, নেগেটিভ কোশ্চেন করা, নেগেটিভ কোশ্চেনের ইমোশনটাও নেগেটিভ আসবে। যেমন, ভাই আমি কেন পারি না, ভাই আমি কেন পারি না, ভাই আমার কেন মনে থাকে না। দেখো, কেন মনে থাকে না, তখন দেখবো সব নেগেটিভ অনেকগুলো কথা আসবে। তুই পড়তে পারছিস না, আর তোর মেধা কম, তুই দুর্বল। আমি কেন এত মোটা, কারণ তুই জাঙ্ক ফুড খাস, তুই ব্যায়াম করস না, হ্যাঁ, তুই একটা বলদা। আমার বাসায় কেন এত কাজ, কেন এত গেস্ট আসে, হ্যাঁ, এখানের মধ্যে আমি পড়ার সময় কেন পাই না, আমি কেন এত গরিব, খেয়াল আমি কেন এত গরিব, হ্যাঁ, আমি পিডিওর একটা কোর্সে ভর্তি হতে চাই কিন্তু আমি কেন এত গরিব, আমার কেন টাকা নেই। এটা এগুলো প্রবলেমেটিক কোশ্চেন, হ্যাঁ, এগুলো প্রবলেমেটিক কোশ্চেন। এই কোশ্চেনটা বাদ দিয়ে দেখো, মেয়েদের ক্ষেত্রে এটা হয় যে আমার বাসায় এত কাজ, কেন এত কাজ, এত লোকজন কেন আসে এখানের মধ্যে, আমি কখন পড়ার টেবিলে বসবো, হ্যাঁ। এই এই প্রবলেমেটিক কোশ্চেনের উত্তরগুলো প্রবলেমেটিক, কোনো সলিউশন নাই। তো এটা চিন্তা না করে আমি যদি বলি যে আমি কিভাবে পড়া গোছাতে পারি, এইভাবে দেখবে তখন তখন সলিউশন চিন্তা হবে। আচ্ছা, এইভাবে পড়া গোছাতে হলে আমি আগে যে কোনো টপিক পড়ার আগে উঠে প্রশ্নগুলো একটু এক একটু পড়ি, প্রশ্ন পড়ার পর এই টপিকটা একটু পড়ি, পড়ার পর আবার প্রশ্ন সলভ করি, হ্যাঁ, এইভাবে রিভিশন দিই। আমি কিভাবে পড়া মনে রাখতে পারি,
চিন্তা করো, পড়া মনে রাখার জন্য আমি প্রথমে পড়লাম, পড়ার পর আমাকে স্পেসড রিপিটেশন মেথডে যাইতে হবে। কি করতে হবে? রাতে পড়লাম, কাল সকালে ঘুম থেকে উঠে একবার একটু রিভাইজ করতে হবে, 3 দিন পরে একটা রিভিশন দিতে হবে, 7 দিন পরে একটা রিভিশন দিতে হবে। এইভাবে আমি করলাম, আমার পড়া মনে রাখতে পারবো। আমি কিভাবে স্বাস্থ্যবান হতে পারি? আমি হেলদি ডায়েট খাবো, আমি এক্সারসাইজ করবো, এবার স্বাস্থ্যবান হতে পারি। যে চিন্তা করে আমার পাশে কেন এত এত গেস্ট, এত ব্যস্ততা, হ্যাঁ কেন এরকম, এটা না চিন্তা করে সে যে চিন্তাটা করে যে বাসার কাজ সামলাইয়া আমি কিভাবে পড়ার টেবিলে বসতে পারি, তখন আসবে এরকম যে তুমি একসাথে কাজগুলো করে ফেলো, তুমি নিজের জন্য আলাদা টাইম বের করো, টাইম বের করে পড়ার টেবিলে বসে যাও। কারণ তোমার চাকরি পাইতে হইলে তোমাকে এই কাজটা তোমাকে করতে হবে। আমি যদি চিন্তা করি যে আমি কেন গরিব, কেন আমার টাকা নাই, দেখবা তখন হতাশ আসবে, আমি গরিব, আল্লাহ আল্লাহ ওরে এত ধনী বানাইছে, ওদের এত টাকা কেন, আমার কেন টাকা নাই। চিন্তা না করে যে আচ্ছা আমি কোথাও একটা কোর্স করতে চাই, কিভাবে টাকাটা ম্যানেজ করতে পারি। আচ্ছা আমার একটা বন্ধু আছে, বন্ধুকে বলি বন্ধু আমাকে কিছু টাকা ধার দাও, আমি একটা কোর্স করি, আমি কোর্স করে একটা কোর্সে ভর্তি হবো, আমি সেটা আমার চাকরি পাওয়ার সম্ভাবনাটা বাড়ায় দিবে। আমি একটা স্কিল শিখবো, আমার কিছু টাকা লাগবে, আমার একটা আত্মীয়কে বলে আমাকে কিছু টাকা ধার দেন, আমি ম্যানেজ করি কোথাও থেকে। এই কোশ্চেনগুলো প্রোডাক্টিভ কোশ্চেন, এগুলো একটা সলিউশন আছে, আমার সলিউশনটা আমি চিন্তা করতেছি। কিন্তু আমি যদি প্রবলেম নিয়ে আরো চিন্তা করি, ওটা নিয়ে লাভ হবে না, তো সলিউশন বের হয়ে আসবে না। তাহলে তোমাকে চিন্তা করতে হবে সলিউশন কোনটা থেকে বের হয়ে আসে, সেভাবে তোমাকে চিন্তাটা করতে হবে। আসলে গ্রোয়িং স্লোলি। জিমে ভর্তি হলে কি হয়? জিমে ভর্তি হলে প্রথম দিন জিম করে আইসা মাসলটা ফুলছে কত, হ্যাঁ মাসলটা তো ফুলে নাই, হ্যাঁ প্রথম দিন জিম করে আসে মাসল ফুলছে কিনা। ডায়েট করলে কি হয়? প্রথম দিন ডায়েট করে কি, আমি নিজে এখন ডায়েট করতেছি, আমার ওয়েট অনেক বেড়ে গেছিল, ওয়েটটা কমাচ্ছি। তো ডায়েট করলে কি হয়? প্রথম দিনে কতটুকু কমলে একটু দেখি, হ্যাঁ কতটুকু কমলে একটু দেখি, গতকালকে তো ছিল 75 কেজি, আজকে কতটুকু দেখি, তাই না? এরকম হয় না? জিমে গেলে একদিনে চাই যে কতটুকু মাসল ফুললো, আর ওয়েট ডায়েট করলে আজকে একদিনে কতটুকু কমলো। তার মানে আমরা খুব ইনস্ট্যান্ট আমরা রেজাল্ট চাই। তাহলে দেখো, একদিন জিম করলে তো মাসল ফুলবে না, কিন্তু কাজে কি আসে নাই? আসছে। একদিন জিম করলেও ওটা কাজে আসছে, কিন্তু ওটার ইম্প্যাক্টটা এখনো ভিজিবল না, কাজে কিন্তু আসছে। তুমি 10 মিনিট ব্যায়াম করলেও কিন্তু তোমার ইম্প্যাক্ট পড়বে, কিন্তু ওটা ভিজিবল না, ইম্প্যাক্ট কিন্তু পড়ছে তোমার। একদিন ডায়েট করলেও কিন্তু তোমার ওয়েট কমছে, কিন্তু সেটা পরিমাপযোগ্য না, কাজে কিন্তু লাগছে। তার মানে আমরা ওই কাজটা যদি রেগুলারলি করতে পারতাম, স্টোরি যদি গ্রো করতাম, তাহলে আমরা আমাদের ফলটা আমরা পেতে পারবো। দেখো এটা পিটিওর সাথে এটার রিলেশনটা কি। জাপানের একটা মেথড আছে, এটা বলে কাইজেন মাইন্ডসেট। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপানের অর্থনীতি খুব খারাপ হয়ে গেছিল, তো তখন ওরা চিন্তা করলো আমরা লম্বা চলে চিন্তা না করে, আমরা অনেক বড় অর্থনীতির দেশ হবো, এইসব চিন্তা ভাবনা না করে আমরা একটা কাজ করি, আমরা আমরা ছোট ছোট ভালো কাজ করি, কন্টিনিউসলি আমরা ইমপ্রুভ করি। প্রত্যেকটা কোম্পানি তারা চিন্তা করলো তারা ছোট 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 করে তারা ইমপ্রুভ করবে, একবারে তারা অনেক বড় কোম্পানি যে এরকম না। টয়োটা একদিনে এত বড় কোম্পানি হয় নাই। টয়োটা আগে চিন্তা করছে আমরা এখন এই পার্টসটা আমরা একটু ভালো করে বানাই, ওইটার দিকে একটু বেশি মনোযোগ দিই, সিকিউরিটির দিকে বেশি মনোযোগ দিই, এটার দিকে বেশি মনোযোগ দিই, এভাবে টয়োটা অনেক বড় কোম্পানি হয়ে গেছে। তাহলে কাইজেন মাইন্ডসেট বলে যে আমরা বিগ ইম্প্যাক্ট ক্রিয়েট করার জন্য আমরা স্মল স্টেপগুলো কন্টিনিউয়াসলি আমাদের নিতে হবে। তাহলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট আমরা যদি স্মল ডোজে যদি করতে থাকি, তাহলে আমাদের অবশ্যই ঘটবে। তাহলে আমরা 1 ঘন্টা যদি ফোকাস স্টাডি করলাম, এই 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে যে করতেছি, এর ফলে আমার কিন্তু প্রস্তুতি 1 ঘন্টা 1 ঘন্টা করে কিন্তু হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত চিন্তা করতে হবে, 15 মিনিট সময় পেয়েছি, এই 15 মিনিট একটা পড়া টেবিল বসে যাই, বাসা অনেক কাজ, 15 মিনিট আমি টাইম পেয়েছি, এই 15 মিনিট একটা কাজ করে ফেলি, আধা ঘন্টা সময় পেয়েছি, আধা ঘন্টা একটা কাজ করে ফেলি, আমি পুরো বাংলা শেষ করে ফেলি। এটা চিন্তা করার দরকার নাই যে পুরো বাংলা আমাকে শেষ করে ফেলতে হবে, পুরো ম্যাথ শেষ করতে হবে না। আমি এখন 30 মিনিট পাইছি, একটু পড়া টেবিলে বসে যাই। আমি এখন 15 মিনিট পাইছি, আমি একটু ছোট্ট করে একটু একটা লেকচার রিভিশন দিয়ে আসি, আমি ছোট্ট করে প্রশ্ন সলভ করে আসি। 20 মিনিট সময় পেয়েছি, আমি একটু কয়টা ভোকাবুলারি একটু পড়ে ফেলি। এইভাবে কন্টিনিউয়াসলি তুমি যদি কাজটা করতে থাকো, তাহলে তুমি তোমার গন্তব্যে যাইতে পারবা। হ্যাঁ, তাহলে এই ছোট ছোট স্টেপগুলো, এই যে টানি স্টেপগুলো, এগুলো কম্পাউন্ডিং হইতে হইতে হিউজ রেজাল্ট হয়ে যায় এক সময়। তাহলে আমরা এখানে কি অ্যাডভাইস করি তোমাদেরকে, যে কোনো টপিক পড়ার আগে আমরা বলি যে তুমি আগে লেকচার বুকটা পড়ো মনোযোগ দিয়ে, বা লেকচার স্লাইডগুলো পড়ো, প্রশ্ন ব্যাংক থেকে ওই টপিক অন্য টপিক দরকার নেই, ওই টপিক রিলেটেড প্রশ্ন প্র্যাকটিস করো, একটু ওয়েবসাইট থেকে প্র্যাকটিস করে দেখো যে তুমি কয়টা পারছো, যেগুলো পারো না ব্যাখ্যাগুলো পড়ো, কোনটা কোনো ভুল হয়েছে এগুলো দেখো, ভুল হয়ে আরেকবার প্র্যাকটিস করে ফেলো, হ্যাঁ বই থেকে আরেকবার পড়ে ফেলো। তাহলে দেখো এটা যদি কেউ ফলো করে, যে লেকচার বুকটা পড়লো বা লেকচার স্লাইডগুলো পড়লো, পড়ার পরে প্রশ্ন ব্যাংক থেকে ওই প্রশ্নগুলো প্র্যাকটিস করে ফেললো, ওয়েবসাইটে যাই দেখলাম যে এই টপিক থেকে আসলে কয়টা বার একটু দেখি, যে এই টপিকের উপরে 30টা প্রশ্ন আছে, আমি 10টা পারছি, 20টা ভুল করছি, 20টা কেন ভুল করলাম ব্যাখ্যা কি একটু দেখি, আমি আরেকবার একটু রিভাইজ করে ফেলি বই থেকে। এইভাবে ছোট ছোট করে স্টেপ আমরা আগে যাই। প্রত্যেকদিন রুটিন মাফিক এখানে এক্সাম থাকে, এক্সামটা দিয়ে ফেলবো আমরা। এক্সাম আমরা কত পাইলাম, কত স্কোর, এটা মোটেই গুরুত্বপূর্ণ কিছু না। যেগুলো আমরা ভুল করলাম, যেগুলো ভুল করলাম, সেগুলো কেন ভুল হইলো, সেগুলোর তোমার এক্সপ্লানেশন কি, এটা একটু পড়তে হবে।
একটু গুগল করলাম, একটু বই উল্টালাম, টেলিগ্রামে জিজ্ঞেস করলাম, চ্যাট জিপিটি করলাম। তাহলে এক্সাম রেগুলার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তুমি রেগুলার, তুমি অসংখ্য কোশ্চেন প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে, কিন্তু তোমার যেগুলো ভুল হলে সেগুলো তুমি ব্যাখ্যাগুলো পড়ে ফেলো। তাহলে এক্সামে তুমি কত ইউজ করবা এটা তো মোটেই গুরুত্বপূর্ণ কিছু না, ভুলগুলো তুমি প্র্যাকটিস করো। আমরা দেখি যে এই সিস্টেমটা আমার কতটুকু কাজ করে, একটু দেখি কতটুকু কাজ করে। দেখো যে পিটু এ, তোমরা পিটু এর কোনো ব্যানার দেখো নাই, ফেস্টুন দেখো নাই, কোথাও কিছু দেখো নাই। তারপরে তোমার হচ্ছে একটা পরীক্ষা শেষে পিটুর লোকজন যায় দাঁড়ায় থাকে নাই তোমার এখানে ইয়ে নিয়ে, প্রসপেক্টাস নিয়ে, পিটুর লোকজন কোথাও তুমি দেখো নাই। আমরা দেখি তো আমাদের এই যে কয়েকদিন কি স্পেশাল বিসিএস হলো, 48, দেখি ওদের এখানে কি অবস্থা, যেদিন রেজাল্ট দেয়। একটু দেখি আমরা ভাইবা ব্যাচের ওদের যে, একটু দেখি কতগুলো আলহামদুলিল্লাহ আসছে, শেষই মনে করতে পারবো না কয়টা আলহামদুলিল্লাহ। দেখি, হ্যাঁ, কয়টা আলহামদুলিল্লাহ আসছে, মানে গুণে শেষ করতে পারবো না মতো আলহামদুলিল্লাহ আসছে। কয়দিন আগে যে আমাদের যে রেজাল্ট দিল 48 এর, কয়েকজন মধ্যে স্পেশাল নাকি ক্যাডার হওয়া খুবই তোমার সহজ, স্পেশাল ক্যাডার হওয়া খুবই কঠিন। কারণ এখানের মধ্যে সিমিলার লোকজন তারা একটা পোস্টের জন্য প্রতিযোগিতা করতেছে, এবং এরা সবাই ভালো স্টুডেন্ট এরা, এবং এরা 2 মাসের মধ্যে রাজ্যের সিলেবাস ওদেরকে শেষ করতে হচ্ছে ওদের, ভাবে এক্সপিরিয়েন্সের মধ্যে সেম। এখানেও আমরা আলহামদুলিল্লাহ গুণে শেষ করতে পারবো না এখানের মধ্যে, হ্যাঁ। সো তাহলে দেখো, ওদেরকে নিয়ে যখন আমরা শুরু করি তখন তোমাদের এই কথাগুলো ওদেরকে বলছিলাম, এই কথাগুলো বলছিলাম। তাহলে যখন আমরা খুব ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপে এখানের মধ্যে আগাইছি, আমরা একবার ওদেরকে বলি নাই যে তোমাকে একবারে এই সিলেবাস শেষ করতে হবে, এটা করতে হবে, এরকম আমরা বলি নাই। আমরা ওদেরকে ধাপে 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 গাইড করছি যে তুমি লেকচার ক্লাস করো, লেকচার বুকটা পড়ো, তারপরে তুমি আমাদের পরীক্ষা দাও, প্রশ্নগুলো আরেকবার সলভ করা, ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাব। এবার এই জিনিসটা আমি ফেস করি প্রচুর, ক্লাসও ফেস করি, আবার টেলিগ্রামও ফেস করি, অসংখ্য স্টুডেন্ট এই কাজটা করে। যে একটা টপিকে 100টা প্রশ্ন আছে, হ্যাঁ, ওই 100টার মধ্যে একটা প্রশ্নের অ্যান্সার খুবই কনফিউজিং, একটা কনফিউজিং, এক এক বইতে এক এক রকম লিখছে, হ্যাঁ, আমরা হয়তো একটা বলছি, কোনো বইয়ের মধ্যে হয়তো আরেকটা আছে, ও শুধু ওটা নিয়ে আসে, শুধু ওটা নিয়ে গবেষণা করে, টেলিগ্রাম ফাটাই ফেলে, টেলিগ্রাম ফাটাই ফেলে যে এটার উত্তর এখানে এরকম কেন, ওখানে ওরকম কেন, ওই বইতে এরকম কেন, হ্যাঁ। ওই একটা নিয়ে আসে। তোমাদের মধ্যে আছে কিনা উচ্চ পর্যায়ের গবেষক, তোমাদের মধ্যে আছে কিনা এরকম কেউ? বাট স্বীকার করো, সমস্যা নাই। কারা কারা এরকম করো যে দুই একটা ধরো প্রবলেম পাইলে গবেষণা করো ওইটা নিয়ে, না স্বীকার করো, সমস্যা নাই। স্বীকার করো, অসুবিধা নাই, হ্যাঁ। ওরা খুব উচ্চ পর্যায়ের গবেষক ওরা, হ্যাঁ। এই গবেষণাটা তোমাকে আসলে, যারা করে এই গবেষণাটা, ওরা প্রচুর প্রোকাস্টিনেশনে ভোগে। তাহলে তুমি 1% নিয়ে এত অবসেস হওয়ার দরকার নাই, হ্যাঁ। ওই 1% আসবে, আসবে যে তুমি কেমনে জানো, তা আসছো বা কি, 1% জন্য তুমি তুমি ফেল করবে না। তাহলে অসংখ্য স্টুডেন্ট তারা কি করে, তারা যেটা জানে না বা কম জানে ওটা নিয়ে অনেক চিন্তিত। তুমি একটা কাজ করো তো, তুমি 35 BCS থেকে একদম 48 স্পেশাল বিসিএস পর্যন্ত বিসিএস এর প্রশ্নগুলো দেখো। 2022 সালের প্রাইমারির প্রশ্নগুলো দেখো, 2023 সালের প্রাইমারির প্রশ্নগুলো দেখো, কোনো একটা গাইড থেকে দেখো তো এমন কোশ্চেন কয়টা আছে যেগুলো পারার মতো না, এমন কোশ্চেন কয়টা আছে, মানে খুবই কঠিন এরকম কোশ্চেন কয়টা আছে, এরকম কোশ্চেন খুবই কম। বেশিরভাগ কোশ্চেন পারার মতো, তার মানে এক্সামে আসলে পারার মতো যে প্রশ্নগুলো সেগুলো বেশি আসে। তাহলে আমরা যে 1% যে অবসেস থাকে এর কারণে কি হচ্ছে, ওই সহজ জিনিস পারা জিনিসে আমরা তখন আর পড়ার টাইম পাই না। তাহলে এখানে আমরা বলতেছি তুমি ওই 1% নিয়ে অবসেশনে থাকিও না, তুমি যে জিনিসগুলো তুমি একদম নিঃসন্দেহে তুমি পারবা, কোনো কনফিউশন নেই, সেগুলো পড়ো তুমি। দেখো আজকে সেশনটা শুরু করার সময় আমি কিছু প্রবলেমের কথা বলছিলাম, বলছিলাম কিছু প্রবলেম আমরা কন্ট্রোল করতে পারবো না, এটা আমাদের হাতে নাই। আমাদের হাতে কি আছে, আমাদের এই যে সমাজ রাষ্ট্র, এগুলো আমরা ঠিক করতে পারবো না, আমাদের হাতে নাই এগুলো, মানুষ খোঁচা মারে, এগুলো আমাদের হাতে নাই। কি হাতে আছে, আমার পড়াশোনা আমার হাতে আছে, আমার রিভিশন স্কেডিউল আমার হাতে আছে, আমার ঘুম আমার হাতে আছে, আমার খাবার আমার হাতে আছে, আমার মনকে শান্ত রাখা সবসময় এটা আমার হাতে আছে। তা এটা আমি প্র্যাকটিস করি, আমি মেন্টাল কামনেস প্র্যাকটিস করি, রিল্যাক্সেশন প্র্যাকটিস করি, ফোকাস থাকা প্র্যাকটিস করি, এটা তো আমার হাতে আছে। কিন্তু লোকে কি বললো, ওরা আবার হাতে নাই, লোকে খোঁচাবে, লোকে লোকে ওইটাই করে, ওইটাই লোকের কাজ, লোক আমার হাতে নাই। সেটা বাদ দিয়ে আমার নিজেকে আমি ভাবি যে আমি কি করতে পারি, আমি চাকরি পাচ্ছি না, আমার খোঁচাতে থাকবে আমাকে, ও বেকার না, চাকরি পাও না এখনো, তো কি করো বাবা, হ্যাঁ। সে জানে, অনেক আত্মীয় স্বজন আছে দেখবা, সে জানে তুমি এখনো চাকরি পাও না, সে জানে, হুদাই হুদাই, তো চাকরি করো, ও চাকরি পাও নাই, আহা না, পড়ো পড়ো, হয়ে যাবে হয়ে যাবে, এই যে বলতো হয়ে যাবে হয়ে যাবে, এটা দোয়া করে না, এটা তোমার খোঁচালো তোমাকে, হয় কিনা এরকম, মানে হয়ে যাবে, ধৈর্য ধরো, হয়ে যাবে, চেষ্টা করো। আসলে তোমাকে একটা খোঁচা মারলো, সে জানে তোমার চাকরি হয় নাই, হুদাই তোমার খোঁচাখুচি করবে যে ও এখনো পাও নাই না, আচ্ছা না হয়ে যাবে।
সান্ত্বনা দেয় না, তোমার খোঁচা যেত তোমাকে। এই ধরনের লোকের কথাই তুমি, এটা তুমি কন্ট্রোল করতে পারবে না, এটা এগুলো এরা করতে থাকবে এই জিনিসগুলো। তুমি চিন্তা করো, এ আমার হাতে নাই, একে আমি কন্ট্রোল করতে পারবো না, এর মুখ আছে কোচে থাকবে, আমি পড়ার টেবিলে বসে এটা আমার কন্ট্রোলে, তুমি হাসি দিবে একটু, চাকরি পাও নাই? না। হ্যাঁ হ্যাঁ, হা হা, তুমি হাসি দিয়ে তুমি থাকো, মনে কষ্ট আছে, মনে কষ্ট, কিন্তু তুমি তাকে এটা প্রকাশ করার দরকার নাই, তুমি তো পাত্তাই দিও না তার কথা, হাসি দিবা, না এখনো পাই না, চেষ্টা করতেছি, তুমি বললে তুমি ওই স্কিপ করে তুমি পড়া টেবিলে বসে যাও, ওর সাথে বেশি কথা বলার দরকার নাই। উইনারেরা ফোকাস করে যেটা তাদের কন্ট্রোলে আছে। হুম? দেখো, এরকম ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে খুবই মেন্টালি খুব আপসেট করে দেয়। এই যে খোঁচাখুচি গুলো, এটা খুব আপসেট করে দেয় আমাদেরকে, তাই না? ওই একটা দিন নষ্ট করে দেয়। তুই সন্ধ্যা পড়ার টেবিলে বসবা, একদম খোঁচা মারছে একজন তোমারে, কি অমুক তো সৌদি আরব যায় তো বাবার জন্য টাকা পয়সা পাঠাচ্ছি, তুমি বুঝি কিছু পাও নাই। এই একটা, এই যে এগুলো মেন্টালি ট্রিগার্ড হয় মানুষ খুবই, এই একটা ট্রিগার কিন্তু তোমাকে পুরো একদিন দুদিন তোমার নষ্ট করে দিতে পারে, হয় না? একটা খোঁচাখুচির জন্য তোমার পুরো একদিন নষ্ট হয়ে গেছে, পড়ার টেবিলে বসলেই শুধু এটা মনে পড়ে, এটা কি বললো সে, এরকম করলো কেন, এটা কি বললো সে। তাহলে এই জিনিসটা তুমি ফোকাসে দিও না, কে কি বললো না বললো, চিন্তা করো, এবার ওটা ও বলছে, আমি ওদিকে মনোযোগ দিব না, ওদিকে মনোযোগ গেলেই তোমার মন খারাপ হয়ে যাবে। তাহলে প্রথমে বলছিলাম, হোয়ার ফোকাস গোস এনার্জি ফ্লোজ। তুমি এই ধরনের লোকের কথা যদি মন খারাপ করো, তাহলে তুমি দেখবে মনটা খারাপ লাগবে, পড়াটা মনোযোগ আসবে না, এটা কেন বললো সে, এটা মেন্টালি তুমি খুব উইক থাকবা, এগুলো খুব ট্রিগার্ড হয় মাথার মধ্যে, মাথা থেকে যায় না এগুলো, এই জন্য এগুলো পাত্তা না দেয় তো শিখতে হবে, ওভারলুক করা শিখতে হবে। বাদ দাও, ওইটা ওর কথাও বলছে, তুমি শুধু তোমাকে সময় দাও। আসো, আমাদের এখন মাইন্ড ট্রেনিং এর আমি যে প্রবলেমগুলো তোমাদের কাছ থেকে সবসময় পাইতাম, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেইলেও এখন অনেকে মেইল করো, আমি চেষ্টা করছি ওই প্রবলেমগুলো নিয়ে কথা বলার জন্য। এখন আরো কিছু প্রবলেম নিয়ে কথা বলবো, আগেও কথা বলছিলাম, আজকে আরো একবার বলি। একটা অসুখ আছে, অসুখের নাম হলো নেক্সট ডিজিজ। কি নেক্সট ডিজিজ? মোস্ট পিপল স্পেন্ড দেয়ার এন্টায়ার লাইফস অন এ ফ্যান্টাসি আইল্যান্ড কল্ড সামডে আই উইল ডু দ্যাট, সামডে আই উইল ডু দিস। হ্যাঁ, সামডে, একদিন সে করবে। কি করবে? হুম? যে এইবার আজকে তো পড়াচ্ছে না, পরের বার ভালো করে পড়বো। ধরো যারা 2022-23 সালে প্রাইমারি মিস করছে, কয় আগামীবার আসলে পড়বো। হ্যাঁ, এবারে চলে আসতেছে, ও পড়া টেবিলে নাই। সামনে আমার একটা বিয়ে আছে, বিয়ের অনুষ্ঠান শেষ করে এরপর পড়া টেবিলে বসবো, তোমার বিয়ে যখন হবে তুমি বিয়ে করবা। হ্যাঁ, বিয়ে করবা, এই যদি পড়াশোনা মিস যাবে কেন, বিয়ের অনুষ্ঠানের 2-3 দিন আগে থেকে কিন্তু তুমি রেস্ট নাও, এই বিয়ের পরে তুমি হচ্ছে যে 3-4 দিন গ্যাপ, আবার পড়াশোনা শুরু করো। সামনে তো বিয়া, 6 মাস পরে বিয়া, এখন আর পড়াশোনা না করি, বিয়ের পরে পড়তে বসবো আমি। অনেক আছে, আমাদের কোনো স্টুডেন্ট যদি থাকো, আমি তোমার বলি নাই, যাদেরকে বকাঝকা করছিলাম, যারা বিয়ের ছবি আপলোড করতে আর 1 বছর ধরে আপলোড করতেছে, হ্যাঁ, অনেকে আছে যে বিয়ের সময় ফটোগ্রাফার ঠিক করছে, তো তো ও এটার ছবি শেষ হতে 1 বছর লাগে। আমি অনেকে বলি যে তোমার বিয়ের ছবি আপলোড শেষ হবে কবে? হুম? তো বিয়ের ছবি আপলোড শেষ হলে একটু পড়ার টেবিলে বসো। এইটার ফাঁদে যারা পড়ছে, ওদের অবস্থা খারাপ। বিয়ের ছবি আপলোডের ফাঁদে যারা পড়ছে, বিয়ের ছবি আপলোড করতে হবে, 1 বছর ধরে বিয়ের ছবি আপলোড করে ও, এবং বিয়ে করার 1 বছর আগে থেকে পড়াশোনা ছেড়ে দেয়। বিয়ে বা আমরা করি নাই, আমরা তো বিয়ের আগের দিন সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করবো, পরের দিন বিয়ে শাদী করছি, বিয়ে শাদী করে পড়ার টেবিলে বসে গেছি পরদিন আবার আইসা। 17 বছর বয়সে আমি বিয়ে করছি, 17 years old। তখন ওই এনআইডি কার্ড ছিল না, তখন এই জন্য করতে পারছি। আগের দিন সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করবো, তোমার কনেকে বললাম কালকে আমরা বিয়ে করবো, ওকে না কি কো এগুলা, না তুমি আমার সাথে কথা বলছো কেন, কথা তো বলো, বিয়ে কেন করবে না, চলো কালকে বিয়ে করি, বিয়ে করছি, বিয়ে করার পর 5 দিন আমার পড়া টেবিলে বসে গেছে। বিয়ে কি আমরা করি নাই? বিয়ে করার আগে 1 বছর আগে থেকে পড়াশোনা ছেড়ে দিচ্ছে, আগামীকাল পড়বো বা আজকে কি সমস্যা, আজকে অসুবিধা, এখন কি সমস্যা, এখন রাত কত সুন্দর একটা রাত, কি সমস্যা এখন, আগামীকাল থেকে পড়বো। আগামীকাল থেকে কেন পড়বো, আগামীকাল থেকে কি পড়বো না, বানা কথা বলি না, আমি 17 বছর বয়সে বিয়ে করছি। তো এই যে আমার বড় মেয়ে, ও আমার বয়স যখন তোমার হচ্ছে যে আম, তোমার কত আমার বয়স ছিল তখন 25, ও যখন জন্ম হয়, সো যে ওর ছবি। তো এই আগামীকাল এই চিন্তাটা করিও না, মাথা থেকে ঝেড়ে ফেলো, সব প্রমিস করো, প্রমিস করো, আমরা এখন থেকে চিন্তা করব, যখন সময় পাবো তখনই পড়তে বসবো। নেক্সট বলে কোনো শব্দ নাই, আগামীকাল বলে শব্দ নাই, এখন পড়তে বসবো আমরা। এই চিন্তাটা মাথার মধ্যে ঢুকাও। গেট অন ইউর ডেথ বেড। দেখো, আমরা যারা বেকার, চাকরি পাই নাই, তুমি চিন্তা করো তুমি তোমার ডেথ বেডে আসো, চাকরি পাওয়া পর্যন্ত তুমি অন্য কোনো দিকে চিন্তা করার দরকার নাই, তোমার লাইফ থেকে সামাজিকতা, তুমি ওইটা সেটা সবকিছু বাদ দাও, এখন পড়ার টেবিলে বসো, চাকরি পাওয়ার পরে তারপরে করিও, তুমি যা করার চাকরি পাওয়ার পরে করিও ওগুলো। এখন তুমি ডেথ বেডে আসো, এখন পড়াশোনা করা ছাড়া তোমার কোনো কাজ নেই। তো পড়তে বসলে কি সমস্যা হয়? পড়তে বসলে আমাদের, দেখো পড়তে বসলে এই জিনিসটা হয়, তো শরীরটা ভালো লাগতেছে না, আজকে পড়বো না। হ্যাঁ, ও শারমিনের সাথে তো কথা বলে না, একটা ফোন করি, হ্যাঁ শারমিন, শারমিন তুমি কেমন আছো, আজকে ভাত খাচ্ছো কি দিয়ে সকালে? হ্যাঁ, তো বাথরুমটা কি তোমার ঠিকঠাক মতো হয়েছে? ঠিক হয় নাই? ও আচ্ছা, এসব বলে ভুসে গাই প্রতিদিন। এটা পড়তে বসলে হয়, শারমিনকে ফোন দেওয়ার কথাটা। হ্যাঁ,
অন্য সময় না, এটা পড়তে বসলে হবে। এটা কত ওর একটা ইউটিউবে দেখে আসি, ইউটিউবে নতুন কোনো ভিডিও ছাড়ছে কিনা, হ্যাঁ একটু দেখে আসি, কয় আজকে নতুন করে একটা ভিডিও আসলো কিনা, পিনাকি ভট্টাচার্যের ভিডিও দিল কিনা একটু দেখে আসি, আজকে অমুকের ভিডিও দেখলো কিনা একটু দেখে আসি। এগুলো পড়তে বসলে হয়, অন্য সময় না, অন্য সময় না। দেখবা নামাজ পড়ার সময় তোমার মাথা মধ্যে চিন্তা আসবে, কয় আমি তো শফিকরে 200 টাকা ধার দিয়েছিলাম, নামাজটা শেষ করে ফোন দিও শফিক, এই শফিক তুমি টাকা দিস না কেন আমারে, এই নামাজ পড়ার সময় এটা মনে হয়, খেয়াল করছো কিনা বিষয়টা? দেখো নামাজ পড়ার সময় মনে হইলো, আরে তো আমি তো ওই জায়গাতে যাওয়া দরকার, হ্যাঁ ওই ওই কাজটা তো করা দরকার, নামাজ পড়ার সময় মনে হয় জিনিসটা। তাহলে এই জিনিসটা, ও শারমিন নামটা এই না ক্লাসে এখানে কোনো তোমার, তুমি শারমিন, অন্য শারমিন এটা, যারা আমাদের সেশন করে না, যারা যারা যাদের মাইন্ড ট্রেনিং নাই, ওই শারমিনকে বলছি তুমি তো মাইন্ড ট্রেনিং করছো। যারা এই ধরনের মাইন্ড ট্রেনিং, এই ধরনের ভালো ভালো সেশনে আসে না, এটা ওই শারমিনকে বলছি আমি, তুমি শারমিন না, হ্যাঁ। তো এই যে গুরুত্বপূর্ণ কোনো কাজ করার সময়, এগুলো আসলে আমাদের ব্রেনের এসকেপ মেকানিজম। পালাতে চাই, সে কাজ করতে চায় না, সে চিন্তা করতে চায় না, সে কয় দূর অলস বসে থাকি, সে ডিপ ওয়ার্ক করতে চায় না। সাইকোলজিস্টরা বলছে যে আমাদের অ্যাটেনশন স্প্যান শ্রিঙ্কিং হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখো যে আগে তোমার ফেসবুক ভিডিওগুলো অনেক লম্বা ছিল, এরপর আসলো তোমার টিকটকের কারণে ফেসবুক চালু করলে ফেসবুক শর্টস, ইউটিউব চালু করলে ইউটিউব রিলস। কারণ কি, মানুষ এখন আগের মতো লম্বা ভিডিও দেখে না, 5 মিনিট, এখন চলে আসে 1 মিনিটে, তাই না? 1 মিনিট দেখে মানুষ এখন। তো মানুষের মনোযোগ দেওয়ার সামর্থ্য কমে গেছে। হুম? তাহলে এই ডিস্ট্রাকশনের মধ্যে আমরা, এই যে মনোযোগ কমে গেছে, এটা শুধু এখানে না, এটা তোমার, এটা একদম গ্লোবালি অবস্থা। তাহলে এই ডিস্ট্রাকশনের মধ্যে আমরা কিভাবে কাঙ্ক্ষিত গন্তব্য আমরা পৌঁছাতে পারবো? এশিয়ানদের জন্য এটা আরো বেশি তোমার প্রয়োজন। কেন? কারণ এশিয়াতে রিসোর্স সীমিত। যেহেতু রিসোর্স অনেক সীমিত, এখানে একটা চাকরির জন্য, এশিয়া বলতে তুমি এখানে বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, পাকিস্তান বলো, শ্রীলঙ্কা বলো, নেপাল বলো, কোরিয়া বলো, চীন বলো, সব জায়গায় তোমার পোস্ট যদি থাকে 10টা, ক্যান্ডিডেট 1,000, 10,000। এটা শুধু বাংলাদেশ না, তুই বাংলাদেশ তো দোষ দিয়ে লাভ নাই, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া একই অবস্থা। তাহলে এখানে রিসোর্স সীমিত, যেহেতু 10টা পোস্ট থাকলে তোমার 10,000 অ্যাপ্লাই করে। তার মানে যারা ডিস্ট্রাকশন অ্যাভয়েড করে মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে পারবে, ওরা চাকরিটা পেয়ে যাবে। কি করবা? আজকে যেহেতু ফোকাস নিয়ে কথা বলতেছি, তাহলে একদম মনোযোগ দিয়ে কথাগুলো শোনো। তুমি যে কাজটা করতে চাও, যে আমি এখন বাংলার একটা টপিক পড়বো, টপিকের নাম হলো ধ্বনি পরিবর্তন, তাহলে কাজ হলো ধ্বনি পরিবর্তন পড়বো। কাজের নাম হচ্ছে আমি এখন ধ্বনি পরিবর্তন পড়বো। এটা পড়তে মোটামুটি 50 মিনিট লাগবে, টাইম ফিক্স করো। হ্যাঁ, এইবার তুমি চিন্তা করো, এই টপিকটা আমি পড়া অবস্থায় আমি ফোন ধরবো না, আমি হচ্ছে যে অন্য কোনো কাজ করব না, কোনো দিকে যাব না, এখানে বসে থাকবো, ফোনটা সাইলেন্ট মোডে রাখা, আমি লেকচার বুক থেকে আমি ধ্বনি পরিবর্তনটা পড়বো। বা যদি আমি ফোনে পড়তে অভ্যস্ত হয়, আমি ফোনটা আমি এখানের মধ্যে ফোনের সব নোটিফিকেশন অফ রাখলাম, ফ্লাইট মোড দিয়ে দিলাম, ফ্লাইট মোডটা দিয়ে আমি শুধুমাত্র নেট ইউজ করে আমি একটা হয়তো পিডিএফ থেকে পড়ি অনেকে, সেখান থেকে পড়বো শুধুমাত্র। এটা পড়ে শেষ করে তারপরে উঠবো, এই 50 মিনিটের মধ্যে এই টপিকটা পড়ে শেষ করে উঠবো, এটাকে বলা হয় ফোকাস সেশন। তাহলে দেখো, আজকে তোমাদের জন্য আমি যখন স্লাইডটা বানাই, আমি তাহলে এটা বানানোর জন্য আমি আজকে সন্ধ্যা 6টার দিকে বসছি, বসে আমি চিন্তা করছি আমি সন্ধ্যা 7টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে তোমাদের এই স্লাইডগুলো আমি রেডি করে ফেলবো। তাইলে এই জন্য আমি কাজটা রেডি করছি, যে আমি এটা 1 ঘন্টার মধ্যে স্লাইডটা, অনেকগুলো স্লাইড, এগুলো মেক করতে সময় লাগবে। ওই 1 ঘন্টা আমি অন্য কোনো কাজ করি না, পিটিওর কোনো কাজ করি নাই, কারো ফোন ধরি নাই, আমার রুমে দরজাটা লাগাইয়া আমি শুধুমাত্র তোমাদের স্লাইডগুলো বানাচ্ছি, যেহেতু আমার রাত 9টায় একটা সেশন নেওয়া লাগবে। ওই কাজটা শেষ করো, করার পরে তুমি একটু বিরতি নাও, 5 মিনিট 10 মিনিট, আর একটা শুরু করো কাজ, এটাকে বলা হয় ফোকাস সেশন। এই ফোকাস সেশনটা কিভাবে ফলো করা যায়, এটার জন্য ফ্রান্সিসকো সিলোডো নামক একজন ইটালিয়ান সোশ্যাল সায়েন্টিস্ট, উনি একটা প্রসেস বাই করছে, সেটার নাম হলো পমোদোরো টেকনিক। পমোদোরো মানে হলো টমেটো, মানে উনি হচ্ছে এরকম টমেটো সাইজের একটা অ্যালার্ম ক্লক ব্যবহার করছে, ওই নাম অনুসারে এটা বলে পমোদোরো টেকনিক। তো এক পমোদোরো মানে উনি দিছে 25 মিনিট। কেন দিছে? কারণ আমাদের ব্রেন দেখা গেছে খুব ডিপ ফোকাস রাখতে পারে 25 মিনিট পর্যন্ত। তাইলে কি করলা, তো প্রথমে তুমি ডিসাইড করে 50 মিনিট, আচ্ছা তুমি আরো বেশিক্ষণ ধরো 100 মিনিট লাগবে, ধ্বনি পরিবর্তন 100 মিনিট লাগবে আমার পড়াটা, হ্যাঁ। তো 100 মিনিটে পড়াটার জন্য আমার 4টা পমোদোরো লাগবে, 4 × 25, 4 × 25। আমি প্রথম পমোদোরো শুরু করলাম, কোনো একটা অ্যালার্ম ক্লক বা কোনো একটা শুরু করলাম, এই 25 মিনিট আগে পড়াটা শেষ করবো, 25 মিনিট শেষ করলাম, এই 25 মিনিট আমি অন্য কোনো দিকে মনোযোগ দিব না, শেষ করলাম, শেষ করে তারপর আমি উঠলাম, উঠে 5 মিনিট ব্রেক দিলাম। 5 মিনিটে আমার যে কোনো কিছু যদি মাথায় আসে ওই সময়
হ্যাঁ, কার কাছে টাকা পাবো, একটা ফোন করা দরকার, ওটা কাগজে লিখে রাখবা ছোট্ট করে, হ্যাঁ কাগজে লিখে রাখবা যে এটা আমি এখন করবো না এটা। এই 25 মিনিট শেষ করে উঠি, 5 মিনিটে ভাববো, একটা ব্রেক নিলাম, ব্রেক নিয়ে তাহলে এটা হলো 1 পোমোদরো। তাহলে 25 মিনিট পরে মানে 1 পোমোদরো, 5 মিনিট ব্রেক নিলাম, আরেক পোমোদরো শুরু করলাম, আর আবার 25 মিনিট আরেক পোমোদরো, আবার ব্রেক নিলাম, আরেক পোমোদরো শুরু করলাম। পোমোদরো শব্দ অর্থ হলো 25 মিনিটের একটা সেশন, এটাকে বলে পোমোদরো। এখন ভাই সবাইকে 25 মিনিট করতে পারবে না? আপনি বলছো যে বাচ্চারা যদি জ্বালায় তাহলে সবার জন্য 25 মিনিট অনেক সময় পসিবল না। তাহলে ও কি করলো, কারোর জন্য 30 মিনিট, কারোর জন্য 40 মিনিট হতে পারে, তুমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবা। তবে একটা সেশনের পরে একটা বিরতি নিতে হবে 5 মিনিটের জন্য, 10 মিনিটের জন্য। এই বিরতি যদি তোমার প্রয়োজন হয় তুমি চাইলে টাইমটা কম বেশি করতে পারো, সমস্যা নাই। আর অ্যালার্ম হিসাবে তুমি একটা ক্লক, যে কোনো ক্লক ইউজ করতে পারো। আমি যদি এই ধরনের কাজ করার সময় অনেক সময় আমি হাত ঘড়িতে দেখি যে কটা বাজছে, এতক্ষণের মধ্যে শেষ করে ফেলবো। হ্যাঁ, হাত ঘড়িতে আমি দেখি যে ফোনও হাতে নেই না। তোমাদের জন্য স্লাইডগুলো যখন বানাই আমি ফোন হাতে নিয়ে নেই, ফোন একদিকে রাখছি, রাখা পিসিতে মনোযোগ দিয়ে, যেহেতু আমাকে অনেক রকম কাজ করতে হয়, আমি চিন্তা করছি আমাকে 1 ঘন্টার মধ্যে আজকে রাতের জন্য একটা খুব দুর্দান্ত একটা সেশন বানাইতে হবে, তাহলে বানাই ফেললাম এখানের মধ্যে। এও যদি তোমরা যদি কাজ যদি করো, তাহলে ওই যে বললাম কাজের মধ্যে অন্য কোনো কাজের কথা যদি মাথায় আসে ঝেড়ে ফেলো, অন্য কিছু করা যাবে না, শুধু ওই কাজটা তুমি করবা, কাগজের মধ্যে লিখে রাখো দরকার হলে এটা। হ্যাঁ, আর বিরতি নেওয়ার প্রয়োজন মনে না হলে বিরতি নিবা, নাহলে তোমার ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে। এভাবে তুমি যখন একটা বোমা ধরো, দুটো বোমা ধরো, তিনটে বোমা ধরো, চারটা বোমা ধরো, 100 মিনিট পড়লা, এখন তুমি 20 মিনিটের একটা ব্রেক নাও, বড় একটা ব্রেক নাও। এই বড় ব্রেকের মধ্যে একটা ন্যাপ নিতে পারো, একটু হাঁটে আসতে পারো, একটু ব্যায়াম করতে পারো, একটা চা খেয়ে আসতে পারো, এটা আশেপাশ থেকে ঘুরে টুরে আসতে পারো। হ্যাঁ, শারমিনকে ফোন দেওয়া লাগলে এখন একটা ফোন দিয়ে ফেলতে পারো, এটা এখন করতে পারো তুমি। এই মেথডে 12 থেকে 14 বোমা ধরো, মানে 14 বোমা ধরো যদি পড়ো, 350 মিনিট মানে 6 ঘন্টা, এটা এনাফ। তবে এটা সহজ মনে হইলো তুমি ট্রাই করে দেখো। আমরা মনে করি অনেক পড়ি, তুমি কালকে নিজের উপর ট্রাই করো, 25 মিনিটে কয়টা সেশন পড়তে পারো কালকে তুমি নিজের উপর ট্রাই করো। আমি যখন লাইফে নিজে প্রথমবার মতো যখন আমি ইয়া করি, ও আমার এক্স কিনা এটা বলা যাবে না, লাইভ চলে এখন, রেকর্ডিং হচ্ছে, এটা বললে সমস্যা হবে এটা। হ্যাঁ, তো প্রথম ক্রাশ এটা বলতে পারি, প্রথম ক্রাশ। তো বেশি বললে আবার সমস্যা আছে, রেকর্ডিং হচ্ছে, বুঝে নাই? ওই যে তুমি আসো একদিন অন্য ক্লাসে, যে রেকর্ডিং হবে না সেদিন বলবো দরকার হলে। রেকর্ড ক্লাসে সব কথা বলা যায় না, সমস্যা আছে ওগুলো। দেয়ালেরও কান আছে, বুঝছো? দেয়াল আছে না কিছু, ওর কান আছে, সমস্যা আছে। তো আমি প্রথম জন্য এটা ফলো করি, আমি মনে করতাম আমি কত কিছু পড়ি। প্রথম যখন ফলো করি 10-15 করতে খবর হয়ে গেছে, তার মানে 250 মিনিট পড়তে খবর হয়ে গেছে। তোমরা কালকে এটা প্র্যাকটিস করে দেখো। সবাই মনে করো অনেক পড়ে, ভাই আমি তো অনেক পড়ি, 10 ঘন্টা পড়ি। বেয়াদব কথা, 10 ঘন্টা নাকি ও পড়ে, মিথ্যা কথা। এতক্ষণ পড়ে না, সে পড়তে বসে মোবাইল টিপে, ফোনে কথা বলে, ওখানে যাই সেখানে যাই, কয় সে নাকি 10 ঘন্টা পড়ছে। তুমি নিজে ট্রাই করো। আমরা আসলে যতক্ষণ ভাবি আমরা পড়ি, আমরা ততক্ষণ পড়ি না। আমরা ভাবি এতক্ষণ পড়ি, এতক্ষণ পড়ি না আসলে। মনোযোগ দিয়ে তুমি যদি এরকম 10টা 15 যদি পড়ো, আমি 14টা লিখে রাখছি, কারণ অনেকে বলে ভাই আমি আরো বেশি পড়তে চাই। তুমি 10টা 15 যদি পড়ো এইভাবে ফোকাস সেশনে, আমি মনে করি এনাফ। 250 মিনিট, আচ্ছা, প্রতিদিন প্রতিদিন 250 মিনিট কাদের পক্ষে সম্ভব? এই মেথডে পড়া কাদের পক্ষে সম্ভব? ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো, তখন আল্লাহ পাক ওইটাকে আর সহজ করে দেয়। হ্যাঁ, সম্ভব 10টা 15। হ্যাঁ, তাহলে দেখো এটা যদি প্র্যাকটিস, তুমি কালকে প্র্যাকটিস করে দেখো। আমরা আসলে পড়তে বসলো না, মনোযোগ হারাই ফেলি, ওইটা করি। তুমি এই 25 মিনিট অন্য কিছু ইউজ করবে না, ফোন টোন সব বন্ধ। তুমি এই 25 মিনিট পরে দেখো পারো কিনা, আমাকে জানাও তোমার ইফেক্টটা কি। আর একটা কাজ করতে হবে, টাইম ব্লকিং। এই জিনিসটা আমি প্র্যাকটিস করি, টাইম ব্লকিংটা। তোমাদের জন্য আমরা যে প্রশ্ন ব্যাংকটা মেক করছি, প্রশ্ন ব্যাংকটা 711 পেজের মতো। পুরো প্রশ্ন ব্যাংকটা 711 পেজ। হ্যাঁ, তো এত বড় প্রশ্ন ব্যাংক, আমি একটু দেখাই যে প্রাইমারির জন্য যে প্রশ্ন ব্যাংকটা আমরা পিটিও থেকে যেটা মেক করছি। আমি বিশ্বাস করি যে এই প্রশ্ন ব্যাংকটা যারা খুব সুন্দর করে যারা তোমার ইয়ে করে ফেলবে, সলভ করে ফেলবে তারা ডেফিনেটলি আমার বিশ্বাস তারা হচ্ছে যে পাশ করবে। হ্যাঁ, আমাদের বিশ্বাস তারা পাশ করবে। একটু দেখাই তো, এই হচ্ছে যে আমাদের প্রশ্ন ব্যাংকটা দেখো। তো এখানে দুদিকের পেজ। তো এই প্রশ্ন ব্যাংকটা, এই যে 711 পেজ প্রশ্ন ব্যাংক। তো এই প্রশ্ন ব্যাংকটা পুরোটা প্রুফ ছাড়া তো আসলে কিভাবে প্রিন্টে পাঠাই? হ্যাঁ, প্রুফ তো দেখতে হবে ভালো করে। হ্যাঁ, আগে করা প্রুফ না দেখে আমরা পাঠাবো, তাহলে তখন তাহলে এই কাজটা আমরা কিভাবে কোনো চিন্তা করছি যে এখানে এই কাজটা যদি আমি যে মনোযোগ দিয়ে যদি না করতে পারি, তাহলে স্টুডেন্টের ভুলভাল বই, কিছু ভুল থাকবে, এটা আমরা সবসময়, তুমি একদম নির্ভর 100% করা যায় না, কিছু ভুল থাকবে এখানের মধ্যে। তাইলে আমাকে একটা বসে যেতে হবে, এটা শেষ করে আমি উঠবো। আমি চিন্তা করলাম এটা পুরোটা প্রুফ দেখতে কতক্ষণ লাগতে পারে। তাইলে এখানের মধ্যে বা যখন মেক করতে তখন কতক্ষণ লাগতে পারে, এখানে ইংলিশটা আমার করা,
তা বাংলাদেশ বিষয় বলে আমার করা। তা আমি চিন্তা করলাম এটা পুরোটা কতক্ষণ লাগতে পারে, 4 ঘন্টা লাগতে পারে, এই 4 ঘন্টা শেষ না করে উঠবো না, এটা বলে টাইম ব্লকিং। তাহলে প্রমোদার অনেকের ক্ষেত্রে ইফেক্টিভ নাও হইতে পারে, যে 25 অনেকের ক্ষেত্রে ইফেক্টিভ নাও হইতে পারে। তো এটা প্র্যাকটিস করতে পারে টাইম ব্লকিং। টাইম ব্লকিং মানে হচ্ছে যে আমি এই কাজটা শেষ করে তারপরে উঠবো, এটা করতে আমার 4 ঘন্টা লাগবে, এই 4 ঘন্টা শেষ করে উঠবো, এর আগে অন্য কোনো কাজ করবো না। বিলিভ মি, পসিবল। আমি যখন লেকচার বুকের কাজ যখন করি এখানের মধ্যে, তো আমি কি করি, আমি টাইম ব্লকিং করি। যে পিটির অফিসে সবাই জানে যে আমি কিভাবে কাজ করি। যখন আমি কাজ করি তখন আমি অন্য কোনো দিকে আমার সাথে কথা বলা নিষেধ, আমি আমার রুমে কাউকে অ্যালাউ করি না। আমার মেয়ের অবশ্য আমাকে সেই প্রিভিলেজটা দেয়। আমাদের একদম আমাদের এখন তো ছোট একটা আসছে, মানে তার বড় যেটা, তার বয়স হলো এখন 3 বছর, সেও বলে যে বাবা কাজ করতেছে, এখন বাবা রুমে যাওয়া যাবে না। তা আমি কি করি, আমি আসলে কাজ করি খুবই কম, কিন্তু যখন আমি কাজ করি তখন আমি কারোর সাথে কোনো কথা বলি না, আমার রুমে কেউ আসতে পারবে না, আমি ওই 4 ঘন্টা কাজ করব। কাজ করার পরে ভাই আমি আড্ডা মারবো, গল্প গুজব করবো, আমি হচ্ছে ওখানে ওই রুমে যাবো, টিভি দেখবো, কিন্তু আমি যে 4 ঘন্টা কাজ করবো আমাকে ডিস্টার্ব করা যাবে না, বসে কাজই করি এখানের মধ্যে। তো এখন যারা এখানে মা, যাদের সংসার আছে, ওদের পক্ষে সম্ভব না সবসময়। তুমি করতে পারো কখন, তুমি ভোর 5টায় উঠে যেতে পারো, ভোর 5টায় বা সকাল 6টায় উঠে, বাচ্চা ঘুম থেকে উঠবে তোমার সকাল 9টায় বা 8টায়, তুমি ওই সকালবেলা 2 থেকে 2.5 ঘন্টা তুমি টাইম ব্লকিং করতে পারো। যারা বাচ্চাদের মা, তোমরা ভোর 5টায় ঘুম থেকে উঠে 3 ঘন্টা তুমি টাইম ব্লকিং করে ফেলো, বা সকাল 6টায় উঠে 2 ঘন্টা তুমি টাইম ব্লকিং করে ফেলো। হ্যাঁ হাসান, আমি প্রথমে তো বললাম যে এখন আমরা কথা বলতেছি, আমি আজকে ফোকাস সেশন নিয়ে, তুমি বলতেছো এখানে টাকা পয়সা নিয়ে, যে টাকা কম রাখেন এখানের মধ্যে। তাহলে কি আমার কথা কি হইলো? আচ্ছা তোমরা কি কথা ফলো করতে পারলা? আমি বললাম তোমরা আমার স্লাইডের দিকে মনোযোগ দাও, কথাগুলো শুনো, কিন্তু তোমরা কি শুরু করছো এখানের মধ্যে, ভাই আমাকে ডিসকাউন্ট দেন এখানের মধ্যে। আমি কি ডিসকাউন্টের ব্যাপারে কথা বলতেছি এখন? তাহলে তো আজকের এই সেশনটা করে তোমার কোনো লাভ হলো না, এটা তো একটা বেহুদা সেশন নিচ্ছে, পুরো লস প্রজেক্ট এটা। তাহলে আমি কেন গলা ফাটাচ্ছি তোমাদের এখানের মধ্যে? আমি বলছি এই সেশনগুলো আমি টাকা পয়সা দিয়ে বিভিন্ন জায়গায় জ্ঞান অর্জন করতেছি, আমাকে এগুলো শেখার জন্য। আমি বলি করতে করতে শিখছি, কোচ কাঞ্চন ওনার সেশন করছি, আমি সাবিত ইন্টারন্যাশনাল ওনার সেশন করছি। হ্যাঁ, তাহলে এই যে এই সেশনগুলো করে এগুলো আমি আয়ত্ত আনছি আস্তে আস্তে, পোলাপানের প্রবলেমগুলো আমি জিজ্ঞেস করছি যে এগুলো কেমনে, তো ওনাদের থেকে আইডিয়া নিয়েছি, ওনার সেশনগুলো অ্যাটেন্ড করছি টাকা পয়সা দিয়ে, তোমাদেরকে ফ্রি জ্ঞান বিলাচ্ছি। তাহলে কি লাভ হলো, তুমি যে এখান থেকে উঠে যাচ্ছ, যে অন্য দিকে চলে যাচ্ছ? তাহলে যারা মা আছো তাহলে তোমরা এই কাজটা করতে পারো, ভোরে ঘুম থেকে উঠে তুমি 2-3 ঘন্টা তুমি টাইম ব্লকিং করতে পারো। এখন অনেকে বলে যে ভাইয়া এটা অনেক, এগুলো অনেক কিছু চিন্তা করছি, কদিন পরে তো আর ফলো করা হয় না। ভাই তুমি যদি একবার চিন্তা যদি করো, 100% কোনো কিছু হবে না। একবার যদি প্ল্যান করো 50% হলেও হবে, 60% হলেও হবে, 80% হলেও হবে। 100% তো দরকার নাই, 100% তো প্রয়োজন নেই আসলে। 100% এইটা তুমি অর্জন করতে পারবে না সবসময়, যতটুকু পারো অতটুকু তোমাকে স্যাটিসফাইড থাকা উচিত। এই জন্য প্র্যাকটিস করবে। 100% শয়তানি একটা কাজ, 100% তো তোমার তুমি এটা মাথার মধ্যে আনলেও শয়তানি হবে। কোনো কিছু 100%, আমরা কেউ লাইফে 100%, আমরা কি স্বয়ং সম্পূর্ণ এখানের মধ্যে? এরকম কি কেউ আছে? আমরা কেউ স্বয়ং সম্পূর্ণ না, 100% বললে কিছু নেই এখানে। তাহলে তুমি কোনো রুটিন 100% ফলো করতে পারবে না। আমি তোমাদের কিছু ভুলের ব্যাপারে কথা বলি। তোমরা অনেকে যদি কোর্স নিয়ে কথা বলতেছো, অনেক কোর্সে ভর্তি হয়, কোর্সে ভর্তি হওয়ার পর লাইভ ক্লাস করে না, লাইভ ক্লাস না করে কি করে, লাইভ ক্লাস করবো না, পরে রেকর্ড দেখে নিব। এই শয়তানি যে চালু একবার হয়ে যায়, এই শয়তানি পুরো কোর্স জুড়ে চলতে থাকে। যখনই মাথায় আসবে যে লাইভ ক্লাস করবো না, রেকর্ড দেখে নিব, দেখো তোমার ব্রেন কিন্তু লাইভ ক্লাস করতে তখন আর সে কাজ করে না, সে ওই রেকর্ড তোমার আর কখনোই দেখা হবে না। রেকর্ড জমতে জমতে অনেক জমে যাবে। এই জন্য রেকর্ড দেখে একটা শয়তানি কাজ, রেকর্ডের আশা বসে থাকা শয়তানি কাজ। অলওয়েজ লাইভ ক্লাস করবা, লাইভ ক্লাস করবা, আমরা বকাঝকা দিল তুমি সেগুলো সহ্য করবা, কিছু আজ করলে সেটা তুমি রিপ্লাই দিবা, একটু বিরক্ত লাগলেও তুমি কষ্ট করে লাইভ ক্লাসটা করো। যদি মনে হয় ভাই আপনি বেশি কথা বলেন, একটু বিরক্ত লাগলে লাইভ ক্লাস করো। হ্যাঁ, রেকর্ডিং তোমার আর দেখাবো না কখনো, এই শয়তানির ওয়াসওয়াসাতে পড়িও না, তুমি লাইভ ক্লাস করবা মাস্ট। এবার এক্সাম না দেয়া, হ্যাঁ এক্সাম দেয় না, কেন এক্সাম দেয় না? পড়া হয় নাই তাই এক্সাম দিব না। কি হয়েছে? ভালো করে পড়ে এক্সাম দিব। এই ভালো করে পড়ে এক্সাম তোমার কোনোদিন দেওয়া হবে না তোমার, তুমি লাইফে কখনোই ভালো করে পড়ে এক্সাম দেওয়া নয়। তুমি ক্লাস 5-এর পরীক্ষা কিচ্ছু তোমার পড়ে গেছো, কিছু জিনিস বাকি ছিল দিতে গেছো। ক্লাস 8 বার্ষিক পরীক্ষা, কিছু জিনিস বাকি ছিল। আমাদের এক ক্লাসমেট ছিল, ও একদম পরীক্ষার হলে ঢুকেও তোমার একটু মানে পরীক্ষা হলে ঢুকে গেছে, তাও বই একটা নিয়ে পড়া, তারপরে বইটি সামনে রাখতো, তাও পড়া শেষ হয় নাই। তুমি এসএসসি পরীক্ষা দিছো, হলে যাওয়ার আগে দেখো তোমার পুরোটা পড়া হয় নাই, হলে যাওয়ার সময় তোমার একটু পড়া লাগতেছে। এইচএসসি আসো, দেখো হলে যাওয়ার সময় তোমার পড়া লাগতেছে, 100% হয় নাই তোমার। তুমি ভর্তি পরীক্ষা দেখো 100% তোমার পড়া হয় নাই, একটু বাকি রয়ে গেছে। আসো তোমার অনার্সে, তোমার 100% হয় নাই, তোমার পরীক্ষা দিছো তুমি, তাহলে পড়া হয় নাই তো এক্সাম দিব না, এটা শয়তানি কাজ করবে, শয়তানি কথাবার্তা। চাকরির পরীক্ষা দিতে আসে তোমার এখন বলতেছো যে পড়া হয় নাই তো এক্সাম দিব না, কেন? লাইফে তুমি যে এত দূর আসছো, তোমার তো কখনোই ভালো করে পড়া হয় নাই, তুমি এক্সাম দিছো না, এগুলো পাস করছো না, তাহলে এখানে সেম।
এই জন্য না পড়লে তুমি এক্সাম দিবা, না পড়লে তুমি কি করবা, এক্সাম তুমি দিয়ে দেবা। কেন? কারণ আমাদের ব্রেন হচ্ছে কি নেগেটিভিটির প্রতি বায়াসড। দেখো, আমার ক্লাস করলে তোমার অনেক সময় তোমাকে থ্যাঙ্কস দিছি, ভালো কথা বলছি, তোমার হয়তো সেগুলো মনে থাকবে না। তা আমি যদি বাই চান্স তোমাকে নিয়ে কোনো খারাপ কথা যদি বলি, তোমার এটা মনে থাকবে। তোমাকে লাইফে অনেক মেয়ে আই লাভ ইউ বলছে, গোলাপ ফুল দিছে তোমাকে, কাগজের ফুল হইতে পারে, হ্যাঁ, হয়তো তাদের সবার নাম মনে মনে নাই। তো কোনো মেয়ে তোমাকে গাইল দিছে তোমারে, ওর নাম কিন্তু মনে আছে, হ্যাঁ। কোনো মেয়ের ভাই তোমাকে ধরে পেদানি দিছে, মনে আছে কিন্তু এটা। তোমার লাগে অসংখ্য টিচার কত ভালো ভালো কথা বলছে, কিছু মনে নাই। কোন একটা স্যার তোমাকে নিয়ে নেগেটিভ একটা কথা বলছে, এটা তোমার মনে আছে। তার মানে আমাদের ব্রেন কিন্তু নেগেটিভ যে এক্সপিরিয়েন্স, এই জিনিসটা বেশি মনে রাখতে পারে। তুমি কাউকে আজীবন ভালো ব্যবহার করে আসছো, হঠাৎ কোন একটা নেগেটিভ হয়তো কিছু একটা তুমি রাগের বসে করে ফেলছো, দেখবো ওই ওই জিনিসটা সে মনে রাখবে, সে পজিটিভ ব্যাপারটা মনে রাখবে না। কারণ আমাদের ব্রেন নেগেটিভিটির প্রতি বায়াসড। তাহলে এক্সাম দিলে যে জিনিসটা হবে, তুমি এক্সামের মধ্যে ডেইলি এক্সাম ধরলাম 30টা প্রশ্ন, তুমি ওখানের মধ্যে পারছো 12টা, 18টা পারো নাই। ওই 18টা তোমার মনে থাকবে উত্তর সহ পড়লে, যেটা ভুল করছো। আমার কথার সাথে মিল হতো, ভর্তি পরীক্ষায় তুমি 100টা প্রশ্নের মধ্যে তুমি 60টা প্রশ্ন পারছিলা, 5টা সহজ কোশ্চেন ভুল করছো, ওই কোশ্চেনগুলো তোমার মাথার মধ্যে এখন আছে, ভুলো নাই। দেখো বিসিএস পরীক্ষায় তুমি 90টা প্রশ্ন তুমি পারছো, ওগুলো মনে নাই, যে 10টা পারো নাই, ওগুলো তোমার মনে আছে, দেখো তুমি ওগুলো মনে আছে, দেখো। তার মানে যেটা আমরা ভুল করি, যেটা আমরা ভুল করি, সেগুলো আমাদের বেশি মনে থাকে। তার মানে আমি তোমাদেরকে এনকারেজ করবো ন্যাচারাল লার্নিং এ। দেখো, যে সাঁতার শিখতে তো নিয়ম কানুন জানা লাগে না, আমি পুকুরে নামছি, পানি টানি খাইছি, সাঁতার শিখে গেছে এরকম। আমি বলি পড়াশোনাটাকে তুমি এইভাবে নিয়ে আসো। তুমি এক্সাম দাও, ভুল করো, ব্যাখ্যাগুলো পড়ো, আবার এক্সাম দাও, ভুল করো, ব্যাখ্যাগুলো পড়ো, এটাকে ন্যাচারাল বানাই ফেলো, দেখবে মনে থাকবে। আর এক্সামে যেগুলো ভুল করবা এখানে, সেগুলো তুমি কখনো মেন এক্সামে ভুল করবা না। মনে করো আরে এটা পিটুর একটা এক্সাম, হায় রে এটা ভুলটা করার কারণে আমার সিরিয়াল অনেক পিছনে পড়ে গেছে, হায় রে এটা হচ্ছে যে এটা তো এই কোশ্চেন আমি ওখানে ভুল করছিলাম। আসলে আমাদের আরেকটা ভুল নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অতিরিক্ত তথ্যের স্রোত। এই জিনিসটা থেকে তোমাকে একটু নিজেকে নিবারণ করতে হবে। চারপাশে শুধু কি তথ্য আর তথ্য, তথ্য আর তথ্য, হ্যাঁ। পত্রিকায় ঢুকলে তথ্য, ফেসবুকে ঢুকলে তথ্য, ইউটিউবে ঢুকলে তথ্য, কোথায় কি হচ্ছে না হচ্ছে এত তথ্য। এখন তো ট্র্যাক রাখাই মুশকিল, আমি ট্র্যাক রাখি না। প্রতিদিন নতুন নতুন ইভেন্ট, এখন কোনটা চলে মার্কেটে, আমি গত তোমার 3-4 দিন ধরে ফেসবুকে নাই। এখন মার্কেটে কোনটা চলে, মার্কেটে কি চলে এখন নিউজ? কদিন ডাকসু চলছিল, ডাকসুর পর এখন কি চলতেছে মার্কেটে, নতুন কোনো কিছু আসছে না মার্কেটে। এখন নেপাল চলতেছে মার্কেটে, আচ্ছা নেপাল চলতেছে মার্কেটে, আর কি চলতেছে মার্কেটে দেখবা, তুমি চিন্তা করে দেখো। প্রতিনিয়ত মার্কেটে আইফোন 17 চলতেছে, আচ্ছা। তো প্রতিনিয়ত দেখো মার্কেটে নতুন নতুন জিনিস আসতেছে, এগুলো কোনো শেষ নাই, এগুলো এগুলো কোনো শেষ নাই। তো এই চারপাশে তথ্যের যে স্রোত, এটা তোমার গোলের জন্য ক্ষতিকর। এই জিনিসগুলো না করে চারপাশে কি ঘটতেছে এইসব ঘটনা জানার ব্যাপারে কৌতূহল নিবারণ করো তুমি। সব জানতে হবে না, তুমি সিলেক্টিভ জিনিসপত্র তুমি জানো, সিলেক্টিভ ব্যাপারগুলো, আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক অর্থনীতি, দেশের অর্থনীতি, সংবিধান, এগুলো জানো তুমি। দেখে আজকে পত্রিকাটা দেখি তো, তুমি পত্রিকাটা পড়ে, পত্রিকাটা খুললে এখানের মধ্যে অনেক কিছু, এখানের মধ্যে, হ্যাঁ, আমার অনেক কিছু পড়ার দরকার নাই এখানের মধ্যে, হ্যাঁ। এখানে অনেক নিউজ আছে যেগুলো আমার পড়ার কোনো দরকার নাই। আমি কি পড়ার দরকার আছে এখানের মধ্যে? আমি একটু ভিতর পাতাতে যাই, আমি একটু যে দেখি তো কি লিখছে। নেপালে দেখা গেল ইন্টারনেট বন্ধ করলে উল্টা ফল হয়, এটা একটু পড়ে ফেললাম। সামনে আমরা এই যে জাতীয় কোনো কিছু যদি কথা আসে তাহলে একটু বললাম। কাতারে ইসরায়েলি হামলা আরব বিশ্বের জন্য কঠিন হুমকি, এটা কলাম, এটা হচ্ছে মোহাম্মদ এল মাসরির কলাম। তার মিডল ইস্ট নিয়ে একটু জানলাম আমি এখানের মধ্যে, হ্যাঁ। এখানে আমি আর তো তেমন কোনো গুরুত্বপূর্ণ দেখি না এখানের মধ্যে। ডাকসুর ভিপি আমার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না এখানের মধ্যে, আর কোনো কিছু আমি খুব একটা এখানের মধ্যে দেখি না। বাণিজ্য নিয়ে যাদের আগ্রহ, আমার ক্ষেত্রে যেটা, আমি বাণিজ্যের পাতা আগে পড়ি, যেহেতু আমি ব্যবসা বাণিজ্য নিয়ে কাজ করি, তো আমি বাণিজ্যের পাতা আগে পড়ি, যে আমানত বৃদ্ধিতে সিটি ব্র্যাক উপরিব্যাংক সেরা। সো আমি হয়তো প্রথম ওই পাতাটাই পড়বো। তাই তুমি কি করবো, পত্রিকা নিয়ে তুমি এত কিছু পড়ার দরকার নেই তোমার। তুমি আগে তোমার যে গুরুত্বপূর্ণ যেগুলো তুমি সেগুলো পড়বা, সিলেক্টিভ তথ্য আহরণ হবে তোমার, সব তথ্য তোমার জন্য দরকার নেই। So, অপ্রয়োজনীয় নিউজ পড়া যাবে না, যেটা জানার আমার দরকার নেই কি হচ্ছে না হচ্ছে, এটা জানে আমার মস্তিষ্ককে লোড দিব না। যে জানার দরকার অতটুকু আমি জানবো। সো লেস ইজ অ্যাকচুয়ালি মোর। দুনিয়ার সব কিছু জানার আমার কোনো দরকার নেই, যা জানার দরকার আমার, প্রয়োজন আমার কাজে লাগবে, সেগুলো জানবো আমি শুধুমাত্র। আসো, এটা গুরুতর একটা প্রবলেম। আমাদের শেষ পর্যায়ে চলে আসছি আমরা সেশনের, আর 15 মিনিট লাগবে আমাদের। কারো যদি ঘুম চলে আসে হাঁটাহাঁটি করো, আর খিদে লাগলে তুমি একটু কিছু খাইতে পারো। ডেডলাইন ফলো না করা, টাইম ম্যানেজমেন্টের সমস্যা। যে আমার ধরি যে বাংলা সাবজেক্ট ফাইনাল হবে 10 দিন পরে, 3 দিন গ্যাপ থাকবে। এখন ও যে ও রেকর্ড জমা ফেলছে, ক্লাস জমা ফেলছে, পরীক্ষার আগে ভাইয়া পড়া হয় নাই, 2 দিন আরো বন্ধ দেন, এই ডেডলাইনটা তার ফাইনাল পরীক্ষার সময় চলে আসবে, দেখা যাবে ওই পরীক্ষা চলে আসছে, ওর পড়া হয় নাই।
তাহলে কি করবা? দেখো, যে পার্কিনসন ল অনুযায়ী যে কোনো কাজ করার জন্য সময় যত বাড়বে, ইফোর্ট তত কমবে। দেখো তো, ভার্সিটিতে যদি বলা হয় যে দুইটা পরীক্ষার মাঝখানে ব্রেক 14 দিন, তুমি কি করো? শেষ করে আসা 14 দিন বন্ধ, কি করো? পড়ার টেবিলে বসে যাও ওই দিনই, একটা সাবজেক্ট দিলা, দেওয়ার পর পরের সাবজেক্ট 14 দিন পরে পরীক্ষা। তাহলে আজকে পরীক্ষা দিয়ে এসে কি করো? পড়ার টেবিলে বসো নাকি অন্য কোনো কাম করো? বসো না পড়ার টেবিলে, হ্যাঁ, সিনেমা দেখো, নাহলে একটু ঘুরো, মোবাইল গুতাও, হ্যাঁ। তো যদি বলা হয় যে আজকে একটা পরীক্ষা, পরশু দিন আর একটা পরীক্ষা, মাঝখানে গ্যাপ একদিন, তখন কি করো? একটা পরীক্ষা দিয়ে আইসা তারই ওই দিন পড়ার টেবিলে বসে যাও। তার মানে সময় যত কম, ইফোর্ট তত বেশি। সময় যত বেশি দিবে, ইফোর্ট তত আস্তে আস্তে কমে যাবে। দেখে এখানে 8 ঘন্টা সময় দিছে একটা কাজ করার জন্য, ইফোর্ট অনেক কমা দিছে সে। আর সময় যদি আমি কমাই, ইফোর্ট অনেক বেড়ে যায়। সময় যত কম, ইফোর্ট অনেক বেশি। দেখো 2 ঘন্টা সময় দিছে, ইফোর্ট অনেক বাড়াই দিছে সে। এই জন্য যেই পড়াটা পড়তে তুমি চিন্তা করবা আমার এটা আমাকে পড়তে হবে 2 দিনের মধ্যে পড়তে হবে, তুমি চিন্তা করো আমি একদিনের মধ্যে পড়বো, এটা একদিনে পড়ে আর পরদিন রিভিশন দিব। এটা পড়ার জন্য সময় আছে আমার 8 ঘন্টা, তুমি এটাকে চেঞ্জ করে ফেলো, 6 ঘন্টাতে নিয়ে আসো। তুমি 6 ঘন্টা পড়ে ফেলো, শেষ 2 ঘন্টা রিভিশন দাও। তুমি ধরলাম পিটিওতে কোনো একটা কোর্সে ভর্তি আছো, আজকে হচ্ছে তোমার 16 তারিখ, ধরলাম তোমার 20 তারিখে একটা সাবজেক্ট ফাইনাল আছে। তুমি চিন্তা করো তোমার পরীক্ষা আসলে 19 তারিখে, তুমি একদিন আগে রাখো, চিন্তা করো আমার পরীক্ষা আসলে 19 তারিখে, 19 তারিখের ভিতরে আমাকে পড়াটা শেষ করতে হবে। 20 তারিখ মাথা থেকে বাইর করে দাও, আর্টিফিশিয়ালি তুমি একটা ডেডলাইনটা শর্ট করে ফেলো। তাহলে দেখবা তুমি যদি চিন্তা রাখো আমি 19 তারিখের মধ্যে শেষ করবো, 19 তারিখে পরীক্ষা, পর একদিন হাওয়া খাবো আমি, দরকার হলে হাওয়া খাবো আমি, রিভিশন দিব বসে বসে। কিন্তু ডেডলাইনটা তুমি সেট করে তুমি আগে নিয়ে আসো একটু, তখন দেখবে ইফোর্টটা অনেক তোমার বেড়ে যাবে। আমরা একদম শেষ দিকে চলে আসছি, আর অল্প একটু। এরপর আসো, যে কাজটা করবা ওই প্ল্যানটা লিখবা করবা, এবং এই কমপ্লিট করলে ট্র্যাক রাখবা, খাতায় রাখতে পারো, ডায়েরিতে রাখতে পারো। এরকম ডে প্ল্যানার ইউজ করতে পারো, পিটিওর এরকম ডে প্ল্যানার আছে। ডে প্ল্যানারের মধ্যে তুমি লিখলা যে আজকের দিনে আমি কি কি কাজ করব, হ্যাঁ, আজকের দিনে আমি কি করব। সকালবেলা 2 ঘন্টা আমি ম্যাথ করব, 2টা মতো ম্যাথ করব, এরপর আমি 2টা মতো ইংলিশ পড়বো, হ্যাঁ। তুমি প্ল্যান করলা এখানের মধ্যে, হ্যাঁ, সে প্ল্যানটা কতটুকু বাস্তবায়ন করলা তুমি লিখলা, এটা বাস্তবায়ন, হ্যাঁ, বাস্তবায়ন করলা, কাগজ কলমে করতে পারো। আমি যেটা করি, আমি গুগল টাস্ক ইউজ করি। গুগল টাস্ক, আমার যত কাজ আছে সব গুগল টাস্কের মধ্যে আমি আগে লিখে রাখি, কি কি একটা একটা করি। তা গুগল টাস্ক অটোমেটিক কি হয়, এরকম অটোমেটিক এরকম ক্রস চলে আসে, ওটা দেখলে খুব শান্তি লাগে। ধর আমার 10টা কাজের লিস্ট আছে, হ্যাঁ, 10টা কাজের লিস্ট একটা একটা করি, তা অটোমেটিক এরকম একটা টান চলে আসে, এরকম খুব ভালো লাগে, খুব ভালো লাগে এরকম, হ্যাঁ। বা টু ডু লিস্ট অ্যাপ ইউজ করতে পারো, বা তুমি ডায়েরি মেনটেন করতে পারো, এরকম তুমি ডায়েরির মধ্যে লিখে রাখলা, লিখে রাখবা, আর শেষ করবা আর কেটে দিবে এরকম, দেখ শান্তি লাগবে। এটা করছো কেটে দিবা শান্তি লাগবে। গুগল টাস্ক একটা অ্যাপ আছে, এখানে বা টু ডু লিস্টের অ্যাপ আছে। অথবা তুমি নর্মালি তুমি কাগজে ইউজ করো, তুমি ডায়েরিতে মেনটেন করো, ডায়েরির মধ্যে লিখে রাখো। অ্যাপ বাদ দাও, তোর অ্যাপ না হলে সমস্যা নেই, তুমি খাতাপত্রের মধ্যে করো, কিন্তু প্ল্যানটা লিখবা। প্ল্যানটা লিখলে আমাদের ব্রেন তখন ওটাকে কি করে গুরুত্ব দেয়, ওটা তোমার বাস্তবায়নের সম্ভাবনা তোমার বেশি। এখন ভাই ডায়েরিতে লিখলে 100% কি হবে? আবার বলো, আমি কি 100% করতে বলছি তোমাদেরকে কোনো কিছু? 100% কি হবে? টু ডু লিস্টে আমি 10টা কাজ যদি লিখি 100% কি হবে? বেশিরভাগ সময় হবে না। বেশিরভাগ সময় 100% কি হবে না, 30% হলেও হবে, 40% হলেও তোমার হবে, 50% হলেও হবে। তুমি যদি প্ল্যান না করো 0% হবে, কিচ্ছু হবে না তোমার। 100% দিয়ে চিন্তা করুন, 100% তোমার হবে না, একটু একটু কাজ তোমার রয়ে যাবে সবসময়। 100%-এর ফাঁদে পড়বে, এটা একটা ফাঁদ। তাই দিনের শিডিউল তুমি কিভাবে সাজাবা? সকালে চিন্তা করলা যে সকাল 6টা থেকে 9টা, বা যারা এখানে মা আছো তোমরা, তাহলে ভোর 5টায় উঠে উঠে যাও তুমি। ভোর 5টা থেকে সকাল 8টা পর্যন্ত 3 ঘন্টায় অনেক পড়ে ফেলো তুমি, অনেক পড়ে ফেলো ব্লক মেথডে। সকাল 10টা থেকে 12টা একটু পড়ো। দুপুরের সময় একটু প্রশ্ন সলভ করো, ওই সময় পড়ার সময় মনোযোগ বসবে না। বিকেলের সময় একটু পড়ো, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আবার পড়ার টেবিলে একটু বসো। যারা চাকরিজীবী ও কি করবে? প্রথমত চাকরিজীবীদের জন্য চ্যালেঞ্জিং যেটা, সেটা হচ্ছে এনার্জি। অফিসে এনার্জি সেভ করবা, তোমার যে কাজটা ওই কাজটা তুমি করবা, হ্যাঁ। কলিগের সাথে আড্ডা দেওয়া, হ্যাঁ, অযথা বাহাসে জড়ানো, আগের কোনো কিছু দরকার নাই, তোমার কাজ যেটা সেটা তুমি করবা। হুম। তোমার চেষ্টা করবা 1,000 টাকা ভাড়া বেশি হইলেও তোমার বাসা যাতে অফিসের কাছাকাছি যাতে থাকে, পায়ে হেঁটে যাতে তুমি অফিসে যাইতে পারো। তাহলে কি হবে, তোমার অফিস টাইম যদি হয় 9টায়, বাসা থেকে 8টা 45-এ বের হলে তোমার চলবে। 1,000 টাকা ভাড়া বেশি হইলেও সবসময় অফিসের কাছাকাছি বাসায় থাকবা। এটা যদি করো তোমার অনেক টাইম সেভ হয়ে যাবে। ওই ওই কিন্তু ওই সময়টা ভ্যালু আছে কিন্তু। তাহলে তুমি সকাল 8টা বাজে বেরোচ্ছ, আবার অফিস থেকে আসতে 2 ঘন্টা লাগতেছে, পায়ে হেঁটে যাবো অফিসে, পায়ে হেঁটে চলে আসবা। এটা যদি করো তাহলে তুমি চাকরি করো, পড়ার টেবিলে বসতে পারবা।
পায়ে হেঁটে এসে আবার পড়া টেবিল একটু ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে পড়া টেবিলে বসে গেলা। ওই জায়গায় যদি সুযোগ থাকে ফাঁকে ফাঁকে প্রশ্ন সলভ করতে পারো যদি সুযোগ থাকে। আর চাকরিজীবীরা বৃহস্পতিবার অফিস শেষ করে এসে বাজারে গিয়ে বলবে একটা ফেভিকল দেন, একটা ফেভিকল কিনবা, গ্লু, হ্যাঁ, একটা ফেভিকল গ্লু কিনবা। ওই গ্লুটা পাশার মধ্যে লাগাবা, পাশায় লাগাইয়া চেয়ারের মধ্যে বসবা। বসলে তোমার পাশাটা চেয়ারের সাথে লক হয়ে যাবে। লক হইলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একদম রাত 12টা পর্যন্ত, শুক্রবার ভোরে উঠে যাবা, ভোরে উঠে জুমা পর্যন্ত পড়লা, জুমা নামাজ পড়ে আবার পড়া বসে যাবা, শুক্রবার সারাদিন পড়বা, শনিবার সেম, শনিবার তুমি সারাদিন পড়বা, রোববার অফিসে যাবা। তাহলে চাকরিজীবীরা শুক্র শনিবার পাশায় গ্লু লাগায়া চেয়ারের মধ্যে বসে থাকবে, এটা ছাড়া আর কোনো গতি নাই। এটা করবা তাহলে, ও সময়টা করবা। এখন এত কিছু যদি করতে হয়, দেখো কতজন কত অ্যাডভাইস দেয়। এখন আমি যেহেতু ডক্টর, আমি তো জানি যে আমাদের তো মাইন্ড বডি দুটার মধ্যে কানেকশন লাগবে, হ্যাঁ, আলাদা করে কিছু না। যতই পড়ার টেবিলে বসতে বলে না কেন, তোমার শরীর যদি ঠিক না থাকে পড়া কি হবে? এবার তো একটু জ্বর জ্বর লাগলে গায়ে, একটু ব্যথা লাগলে গায়ে, শরীর যদি একটু ম্যাজম্যাজ করে, এটা পড়তেও ইচ্ছা করে? বলো তো, বলো ইচ্ছা করে? আমি কালকে তোমার এই 2-3 দিন আমি তোমাদের বই নিয়ে খুব ব্যস্ত, তোমাদের লেকচার বুক প্রিন্টে গেছে আজকে, আলহামদুলিল্লাহ প্রিন্ট হয়ে গেছে, কালকে বাধাই হবে প্রাইমারির জন্য। তো আমি 2-3 দিন খুবই ব্যস্ত, কালকে রাতে আমি ঘুমাই নাই। আর আজকে সেশন নিতে ইচ্ছে করতেছে, মনে হচ্ছে আজকে না নিতে পারলে ভালো হইতো, কিন্তু বলি না, রেজিস্ট্রেশন করছে লোকজন, আবার কি বলবে, নিয়ে ফেলি। তার মানে আমাদের বডি যদি ভালো না থাকে তাহলে কিন্তু মাইন্ড ভালো থাকবে না। তাহলে এটা আমরা বেশিরভাগ ইয়ে করি না। আমাকে কয়েকজন ইউটিউবে লিখছে যে আপনি শুধুমাত্র খাবার দাবার নিয়ে কথা বলেন, চাকরিজীবীদের খাবার দাবার কি? ও মাই গড, এটা কি বলে? চাকরিজীবী মানে এটা অ্যাথলেটের মতো, ওর খাবার দাবার ঠিকঠাক না থাকলে, শরীর ঠিক না থাকলেও পড়বে কিভাবে? আপনার সেশনে আসলে শুধুমাত্র আপনি শুধু ডাক্তার, আপনি শুধু খাবার দাবার নিয়ে কথা বলেন। ও মাই গড, এটা কি বলে? এটা তো গুরুত্বপূর্ণ কথা, এটা সবার আগে বলা উচিত এটা। তাহলে আমার যদি মাইন্ড বডি যদি ঠিক না থাকে, একসাথে কাজ করবে কিভাবে? ব্রেন তো আলাদা করে কাজ করে না। তাহলে যেটা করবা তুমি, এই জিনিসগুলো দেখো, তোমার এই যে অল্প ঘুম, পুয়ার স্লিপ, জাঙ্ক ফুড, স্ট্রেস, এগুলো 1 সপ্তাহ পড়াশোনা নষ্ট করে দিতে পারে। সেই জন্য তোমরা 11:30 থেকে 12টার দিকে ঘুমে একদম বিছনা চলে যাবা। 11:30টার দিকে বিছনা চলে চলে গেলা তুমি, বা আরো আগে চলে যেতে পারো, 10:30টায় বা 10টায়, 10টায় যাদের পক্ষে পসিবল চলে গেল। 10টা যদি তুমি বিছনা যাও, ভোর 4টায় উঠবা, 6 ঘন্টা পরে উঠে যাবা। আরেকবার বলি, যারা রাত 10টায় ঘুমাইতে যাবা, যদি তোমার কোনো ক্লাস বা কিছু না থাকে, তুমি ভোর 4টায় উঠে যাবা, সরি পিএম, ভোর 4টায় উঠে যাবা। যারা 11টা যারা ঘুমাতে যাবা, তুমি ভোর 5টায় উঠে যাবা। যারা 12টায় ঘুমাতে যাবা, তুমি সকাল 6টায় উঠে যাবা। ঘুমের কথা বলতেছি, সকাল 6টায় উঠে যাবা, 6 ঘন্টা ঘুমাবা এখন তোমার, রাতের বেলা 6 ঘন্টা ঘুমাবা। ঘুমাইতে যাওয়ার আগে তোমার বেডরুমে তোমার বন্ধু বান্ধবকে নেয়ার কোনো প্রয়োজন নাই। বেডরুমে তুমি একলা যাবা, যাইতে পারবা না বেডরুমে একলা? তোমরা কি করো ঘুমোতে যাওয়ার সময়? বেডরুমে বন্ধু বান্ধবকে নিয়ে যাও, বেডরুমে বন্ধু বান্ধব, তারপরে পাড়ার প্রতিবেশী, দেশের লোকজন, ডক্টর ইউনুসকে সাথে করে নিয়ে যাও তোমরা, ডাকসু জাকসু সবাইকে সাথে করে ঘুমোতে যাও। কেন বলো তো? তোমরা ঘুমোতে যাওয়ার সময় কি করো? ফোন হাতে নিয়ে ঘুমোতে যাও না? ফোন হাতে নিয়ে ঘুমোতে যাও, হ্যাঁ, বাচ্চার মেয়েদের জন্য এটা খুব চ্যালেঞ্জিং। ফোনটা অন্য রুমে রাখা ঘুমোতে যাবা, এই সবাই এটা ইয়ে কর, মাথার মধ্যে ঢুকাও। টেবিলে না, অন্য রুমে, অন্য রুমে, টেবিলে না, অন্য রুমে লেখো ফোন অন্য রুমে রেখে ঘুমোতে যাবো। বেডরুমে নিজে প্রবেশ করবো, একটা প্রাইভেসি আছে না? এটা কোন ধরনের কথাবার্তা এটা, হ্যাঁ? তুমি একটা অ্যালার্ম ক্লক কিনো, 100 টাকা 150 টাকা দিয়ে, দরকার হলে 100-150 টাকা দিয়ে অ্যালার্ম ক্লক কিনো দরকার হলে, কিন্তু ফোন নিয়ে ওই ইয়ার টেবিলে যাবা না দরকার হলে। আর একান্ত যদি তোমার যদি ইয়ে না থাকে, তাহলে ফোনটা দূরে রাখবা, হাতের কাছে রাখবে না, ওই দূরে রেখে অ্যালার্ম দিবা, দূরে, যাতে ওইটা তোমার ওই এটা নিবানোর জন্য, ওই অ্যালার্ম বন্ধ করার জন্য যাতে তোমাকে যাইতে হয়, হাঁটে যাইতে হয়, দূরে রাখবা। কিন্তু বিছনার মধ্যে তোমার অ্যালার্ম ক্লক রাখো না। এটা কি বিশ্রী একটা কথা? বিছনার মধ্যে বন্ধু বান্ধব নিয়ে ঘুমাইতে গেছো তুমি, হ্যাঁ, এটা ফোন নিয়ে আমার তো বন্ধু বান্ধব সহ তুমি গেছো ওখানে, তাহলে এই কাজটা করবো না। তুমি যখনই তোমার ঘুমানোর সময় তুমি লাইট টাইট অফ করে ফোনটা দূরে রেখে তুমি শুয়ে তুমি ঘুমা যাবে, কারণ তোমাকে টাইমলি তোমাকে উঠতে হবে। হুম? এখন সুস্থ থাকার জন্য হেলদি ডায়েট তোমার লাগবে। এই হেলদি ডায়েট করার জন্য তোমরা যারা চাকরিজীবী, তোমাদের প্রচুর তোমার এনার্জি ডেন্স খাবার লাগবে। কি খাবার লাগবে? এনার্জি ডেন্স খাবার। এনার্জি ডেন্স খাবারের জন্য তোমরা সবসময় তুমি হচ্ছে যে উম, আমরা যেটাকে সিম্পল কার্বোহাইড্রেট যেটাকে বলি, যে মিনিকেট চালের ভাতটা, হ্যাঁ, সিম্পল কার্বোহাইড্রেট অ্যাভয়েড করে তুমি কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়া, প্রয়োজনে কার্বোহাইড্রেট একটু কমাই দাও। তুমি বেশি বেশি খাবা প্রোটিন, তুমি খাবা ফ্যাট, গুড ফ্যাট, তুমি খাবা ভেজিটেবলস, হ্যাঁ, তুমি খাবা একটু নাটস, হ্যাঁ। যারা ব্যাচেলর তোমার প্রোটিন করতে পারো, ডিম খাবা তুমি, হ্যাঁ, ডিম খাবা, তুমি বাদাম খাবা, হ্যাঁ। তো বাদামের আবার তোমার বয়ে মানলা বন্ধু খাই ফেলতে পারে আবার, হ্যাঁ। কয় দোস্ত, সব একটু একটু আসে, কয় কি রে তোর এখানে কি দেখা যাচ্ছে, এটা একটু খাই একটু, হ্যাঁ। তো তুমি আনছো ধর বাদাম, তুমি আনছো 1 কেজি, তো ওই দিকে 10 দিনের মধ্যে 5 দিনের মধ্যে শেষ করে দিছে, সমস্যা নেই, সে দোয়া করবে। তো
হেলদি খাবার যদি না খাও তাহলে তোমার আসলে আমার এত কথাবার্তা বেশি এলে তুমি শুনতে পারবে না, তুমিও টায়ার্ড হয়ে যাবে, তোমার মধ্যে উইকনেস কাজ করবে। ব্যাচেলরদের ডিম ছাড়া আসলে কোনো বন্ধু নাই। ডিম হচ্ছে ব্যাচেলরদের বন্ধু, হ্যাঁ। তো ওই ব্যাচেলরদের ডিম ছাড়া গতি নাই। তো তুমি হেলদি খাবার যদি তুমি খাও, কার্বোহাইড্রেট একটু কমাই দিবা, তাহলে তোমার অনেকক্ষণ পর্যন্ত তোমার কাজ করার স্ট্যামিনা থাকবে। কার্বোহাইড্রেট বেশি খাইলে ইনস্ট্যান্ট স্যারাটি কাজ করে। ভাত খাইলে কি হয়, একটু ঘুম ঘুম লাগে না? একটু ঘুম ঘুম, ভাত ঘুম। দুপুর ভাত খালে দেখবা যে তোমার একটু ঘুম ঘুম লাগবে, একটু ভাত ঘুম দিতে হবে তোমার এরকম। ইনস্ট্যান্ট তোমার একটা স্যাটাইটি কাজ করবে, এই জন্য তোমার সিম্পল কার্বোহাইড্রেট একটু অ্যাভয়েড করবা, তাহলে তুমি অনেকক্ষণ পড়াশোনা করতে পারবা, পড়ার টেবিলে থাকতে পারবা, এনার্জি থাকবে তোমার। আর রাতে তো বললাম 6 ঘন্টা তুমি ঘুমাবা। তো দিনের বেলা ঘুম আসলে কি করবো, পড়তে পড়তে ঘুম আসলো, ঘুম আসলে তুমি ন্যাপ নিবা। হ্যাঁ, তুমি এরকম 25 থেকে 30 মিনিট তুমি একটা ন্যাপ নিতে পারো। ন্যাপ নেওয়ার সময় কারো কারো ক্ষেত্রে এটা ভালো কাজ করে, এটা হোয়াইট নয়েস দিলে কারো কারো ক্ষেত্রে ভালো কাজ করে, তবে সবার ক্ষেত্রে না। হোয়াইট নয়েস তুমি ইউটিউবে সার্চ দিবা, তবে এটা ডাউনলোড করে তারপরে। কারণ ইউটিউব তুমি যদি প্লে করো ঘুমানোর সময় দেখবা হঠাৎ অ্যাড চলে আসছে, দুম করে অ্যাড চলে এসে তোমার ঘুম ভাঙিয়ে দিছে। 30 মিনিটের জন্য ঘুমাবা তোমার হোয়াইট নয়েজ শুনে শুনে। ডাউনলোড করবে কোনো একটা হোয়াইট নয়েজ ইউটিউব থেকে ডাউনলোড করে প্লে করবে, বৃষ্টির শব্দ, তারপর তোমার হচ্ছে যে ঝিঝি পোকার শব্দ, বিভিন্ন রকম শব্দ। এটা গবেষণা দেখা গেছে অনেক মানুষের ক্ষেত্রে ভালো কাজ করে, সবার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে না, কারো কারো ক্ষেত্রে ভালো কাজ করে হোয়াইট নয়েজ। হ্যাঁ, প্রাকৃতিক নর্মাল সাউন্ড, বাতাসের শব্দ, সমুদ্রের যে তোমার ধ্বনি, আমার খুব ভালো লাগে হোয়াইট নয়েজ। একটু ধরো 30 মিনিট একটু ইয়ে করলাম, ন্যাপ নিলাম, তাহলে এইটা করতে পারো, তাহলে তোমার ক্লান্তিটা কেটে যাবে। 30 মিনিটস কিন্তু এর বেশি না। ওই ন্যাপ নিবা, ক্লান্তি আসলে ন্যাপ নিবা, ন্যাপ নিবা। হ্যাঁ, ঘুম আসলে ন্যাপ নিবে একটু, 30 মিনিটস ন্যাপ নিবা। তো ন্যাপ নিতে গিয়ে 2 ঘন্টা না, আবার একটু ন্যাপ নিয়ে নিবা। হ্যাঁ, কারণ ঘুম যখন চলে আসছে, তার মানে তোমার ব্রেন বলতেছে যে তুই আর পারবি না, একটু রেস্ট নে। ঘুম চলে আসলে ন্যাপ নিয়ে নিবা। এটা তুমি এটাকে ইয়ে করার দরকার নাই, তোমার নর্মাল মেকানিজম প্রিভেন্ট করার দরকার নাই। আর ইনস্ট্যান্টলি তুমি যদি নিজেকে বুস্ট আপ করতে চাও, মনটা অশান্তি থাকে, এংজাইটি থাকে, কিছু ভালো লাগতেছে না কোনো কিছু, তখন তুমি ডিপ ব্রিদিং, এটা শুধু তোমার এংজাইটি না, সবসময় প্র্যাকটিস করবা ডিপ ব্রিদিং, সবসময়। দিনের মধ্যে অন্তত 7 থেকে 8 বার ডিপ ব্রিদিং প্র্যাকটিস করবা। কিভাবে? তুমি ইনহেল করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, ইনস্ট্যান্ট তোমার মনটা শান্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তুমি চাইলে এই মেথডে প্র্যাকটিস করতে পারো। ব্রেথ ইন, হোল্ড 4 সেকেন্ড, হোল্ড। ব্রেথ আউট, হোল্ড 4 সেকেন্ড। হ্যাঁ, এভাবে 4 4 4 4। হ্যাঁ, ব্রেথ ইন, হোল্ড, ব্রেথ আউট, হোল্ড। তাহলে যখন তোমার এংজাইটি লাগবে, কোনো কারণে মেজাজ মেজাজ খারাপ লাগতেছে, কাজ করে মনোযোগ বসতেছে না, সাথে সাথে মনটাকে শান্ত করে ফেলবা। মনে রাখবা, তোমার এখানে মেইন চ্যালেঞ্জ হলো মনকে শান্ত রাখা, পড়ার টেবিলে বসা, এটাই মেইন চ্যালেঞ্জ। বই পুস্তকের কোনো অভাব নাই, কোর্সের কোনো অভাব নাই, অনেক কোর্স আছে, অনেক বই আছে। পড়ার টেবিলে বসাটা হচ্ছে চ্যালেঞ্জ। আর আমি যে কথাগুলো বললাম, এগুলো তোমার মোটিভেটিং কথাবার্তা লাগতে পারে। এই মোটিভেশনটা হলো চুলকানির মতো, একটু চুলকালে ভালো লাগবে, একটু আরাম লাগে চুলকালে। হ্যাঁ, অনেকে আসে না মোটিভেশনাল শব্দ কথাও শুনে, এই মোটিভেশনাল কথাবার্তা, এই মোটিভেশনটা কামস এন্ড গোস, ডিসিপ্লিন স্টেইস। কিছু কিছু দিন তোমার মনে হবে আজকে ভালো লাগতেছে না, পড়তে ভালো লাগতেছে না, তুমি রুটিন বানিয়ে রাখছো, ওই কারণে তোমাকে পড়ার টেবিলে বসে যেতে হবে। তাহলে এই মোটিভেশনের কারণে একটু তোমাকে একটু উৎফুল্ল লাগতে পারে 2 দিন, কিন্তু না, ডিসিপ্লিনটা আসলে লং লাস্টিং। মোটিভেশন লং লাস্টিং না, মোটিভেশন 2 দিন পরে পোতায় যাবে তুমি। সুতরাং অলওয়েজ তোমার ইমোশনের তুলনায় ভালো লাগতেছে না, আজকে মনে একটু মন খারাপ লাগতেছে না, ডিসিপ্লিন, আমি আজকে আমার কাজ এটা করতে হবে, আমার এখানের মধ্যে আমার এটা পড়া আমাকে শেষ করতে হবে, রাতে পরীক্ষা আছে দিতে হবে আমাকে। সো কনসিস্টেন্সি ইজ স্ট্রঙ্গার দেন মুড। মন তোমার খারাপ হইতে পারে, ভালো হইতে পারে, উত্থান পতন হতে পারে, বাসায় কোনো সমস্যা হতে পারে, পারিবারিক ঝামেলা হতে পারে, অনেক কিছু হইতে পারে। আমার আজকে মন খারাপ, আমি তোমার সেশন যদি না নেই তাহলে কি হবে এখানের মধ্যে? তাহলে মন খারাপ হলে আমাকে সেশনটা নিতে হবে, তোমরা ওয়েট করে আছো আমার জন্য। তাহলে এই জন্য তোমাকে সবসময় মনে রাখতে হবে যে মুড ভালো খারাপ হতে পারে, ওটা ওকে এত পাত্তা দেওয়া যাবে না, তোমাকে হইতে হবে কনসিস্টেন্ট। আচ্ছা, হার্ড ওয়ার্ক করলে কি আমরা সফল হবো সবসময়? হার্ড ওয়ার্ক করলে সবাই কি সফল হবে? সবাই কি চাকরি পাবো? সবাই কি সফল হবো? ইয়েস অর নো? সবাই হার্ড ওয়ার্ক করলাম, সবাই কি চাকরি কি পাবো শেষ পর্যন্ত? পাবো? আমরা সবসময় সফল হওয়ার গল্প শুনি, আমাদেরকে ব্যর্থ হইলে সেটা কিভাবে মেনে নিতে হয় এই জিনিসটা জানা দরকার। তাহলে আমরা আসলে সবসময় আমরা সফল হব না। আমাদের ইফোর্টের সাথে এখানের মধ্যে ওটা আমাদের কাজ, ইফোর্টটা দেয়া। তো ফলাফলটা আসলে কি, এটা আল্লাহর হাতে, এটা
ফেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই কথাগুলো কেন আসে না? কারণ আমরা ব্যর্থ যাদের, ওদের কথা তো আমরা শুনি না, ওদের কথা। ওই 1% সফল, ওদের কথা শুনতেছি। আসলে ওদের লাকটা ওদেরকে ফেভার করছে। তুমি তোমার নিজের লাইফে চিন্তা করো তো, এরকম অসংখ্য পরীক্ষা, অসংখ্য কম্পিটিশন, তোমার লাখের কারণে তুমি টিকে গেছো, তোমার বন্ধু লাখের কারণে সে টিকে নাই। 1 নাম্বার তোমার লাক ফেভার করছে, জাস্ট লাক ফেভার করার কারণে ওইটা তোমার লাক। তুমি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের মধ্যে তুমি এইটা তুমি ঢাকা সান্তাজির হয়ে গেছে তোমার এখানে, তুমি চিন্তা করছো এটা হবে না, হয়ে গেছে। এরকম কত ঘটনা করছে তোমার লাইফে এরকম। তাইলে যারা জয়ী, যারা জিতে যায়, ওদেরকে নিয়ে আমরা আলাপ আলোচনা করি বলে মনে হয় যে হার্ডওয়ার্ক করলে মানুষ সবাই সফল হয় না। হার্ডওয়ার্ক করলে সবাই সফল হবে না, রেজাল্ট আল্লাহ পাকের হাতে। তাহলে আমরা যখন এটা চিন্তা করব, তাকদিরে যখন চিন্তা করব, তখন আমাদের ভয়টা কেটে যাবে। আমরা চিন্তা করব যে আমি তো চেষ্টা করবো, ইফোর্ট দিব, আমি চান্সটা ম্যাক্সিমাইজ হবে, কিন্তু 100% সফল হওয়ার কোনো গ্যারান্টি নাই। যখন আমরা কোনো কিছুতে বিশ্বাস করবো যে না, রেজাল্ট আল্লাহ পাকের হাতে, তখন আমাদের মনে কি আসবে? শান্তি আসবে। এটা পাওয়ার কাজ করবে যে আমার জন্য যদি ভালো হয় তাহলে আমি এটা টিকবো, এটা আমি চেষ্টা করছি, অনেক আমি ইফোর্ট দিছি, আমি এটুকু আমি করছি। হ্যাঁ, কিন্তু ব্যর্থ হলে চিন্তা করবো এটা আমার তাকদিরে ছিল না, এটা মেনে নিতে হবে, এটা সবাই সফল হবে না এখানের মধ্যে। লাস্ট ওয়ান আমি শেষ করে দিচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে লাক্সারি ট্র্যাপ। যে এখানে যারা আমরা বসে সেশনটা শুনতেছি, আমরা কমপক্ষে 15 থেকে 20 হাজার টাকার ফোন ইউজ করতেছি। হ্যাঁ, কমপক্ষে 15 থেকে 20 হাজার টাকা আমরা 300 থেকে 400 টাকা, 500 টাকা, 1000 টাকা খরচ করি ইন্টারনেটের পিছনে। হ্যাঁ, বন্ধুদের সাথে ঘুরতে যাই, এখানে সেখানে খাই, রেস্টুরেন্টে যাই, ঘুরি, দামি জামা কাপড় পরি। হ্যাঁ, কিডনি বেচে আইফোন কিনে স্বপ্ন দেখি আমরা, লাক্সারি ট্র্যাপ। কিন্তু আমরা স্কিলের পিছনে খরচ করতে চাই না, বই কিনতে চাই না। বই কিনতে গেলে বলি ভাইয়া অমুক বই পড়লে হবে না, শুধুমাত্র এইটা না কিনলে কি হবে না, একটা কিনলে কি শুধু হবে? এটা কেন? কারণ আমাদেরকে বিনিয়োগ শিক্ষাটা দেওয়া হয় না, যে কোথায় টাকা বিনিয়োগ করলে এটা রিটার্ন ভালো আসবে, এটাকে আমাদেরকে শেখায় না। আমি স্টক মার্কেটে অনেকদিন ধরে কথাবার্তা বলি, স্টক মার্কেট নিয়ে। আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, আরেফিন ভাই এমবিবিএস, তোমরা চাইলে সেখানে যাইতে পারো, আরেফিন ভাই এমবিবিএস, ভাই এমবিবিএস। ওখানে দেখবি স্টক মার্কেটের উপরে আমার 9টা ভিডিও আছে, ওগুলো দেখলে বেসিক জিনিস কনসেপ্টটা তোমার চলে আসবে। তা আমি অনেকটা দেখি 5 লাখ টাকা সে ভুলভাবে বিনিয়োগ করবে, করে সে 50,000 টাকা লস করতে রাজি। আমি যদি বলি আপনি একটা কাজ করেন, অমুক জায়গায় একটা কোর্স আছে, কোর্সটা একটু করেন, 5,000 টাকা লাগবে। আমার লাইফে প্রথম কোর্সটা আমি স্টক মার্কেটে 5,000 টাকা দিয়ে করছিলাম 2020 সালে। ওই না না, কোর্স করে কি শেখা যায় নাকি? এটা কি কোর্স করে কি হবে এগুলোর মধ্যে? ও কোর্স করে শিখে 1 লাখ টাকা প্রফিট করতে আগ্রহী না, ও তো লস করবে দরকার হলে, কারণ আমি লস করি, বেশিরভাগ মানুষ এরকমই। তাকে যদি বলি আপনি একটা কোর্স করেন, ওখানে একটা মতিঝিলে ওখানে একটা কোর্স করা যায়, আপনি একটু শিখেন, শিখে তারপরে আপনি স্টক মার্কেটে আসেন ব্যবসা করতে, প্রফিট করতে। কারণ আমি এগুলো কি বলো, কোর্স মোর্স কেন করবো? 5,000 টাকা আমি কেন লস করবো খামাকা? কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, ধরো এডটেক প্রতিষ্ঠান ধরলাম, পিটুয়ে একটা পোস্ট দিলাম, আমাদের এখানে ভর্তি নিচ্ছি, ও কি করবো? হা হা দিবে। হ্যাঁ, নেগেটিভ কমেন্ট করবে যে হচ্ছে যে হা হা হা, এটা ব্যবসা, আপনাদের ব্যবসা। হ্যাঁ, সব ব্যবসা, এটা অবশ্যই ব্যবসা। হ্যাঁ, তো আমরা যদি কাউকে ব্যবসা করতে দেখি তাহলে আমরা খুব ট্রিগার্ড হই, তাই না? বাঙালি খুব ট্রিগার্ড হয়। ও আমরা কি বলি, অমুক বাণিজ্য তমুক বাণিজ্য। হ্যাঁ, ওই ব্যবসা করতে যেখানে টিউশন করতে গেলে কেউ খ্যাপ মারতে গেছে। হ্যাঁ, তাহলে কাউকে ব্যবসা করতে দেখলে আমরা খুব ট্রিগার্ড হই। তো চুরি করতে দেখলে ট্রিগার্ড হই না, চুরি করতে দেখলে ভাবি যে এটা নর্মাল। কিন্তু কাজে ব্যবসা করে, মানে এটা খুব খারাপ ব্যবসা করাটা, ও চরম ঘৃণা করে ব্যবসা করাটাকে। ব্যবসাটা কিছু একদম দেখতে পারে না, কিন্তু নিজে আবার ধনী হতে চাই। সে কেন ধনী হতে চায় জানো? ব্যবসা করে ধনী হতে চায় না, সে চুরি করতে চায়। বাঙালি চিন্তা হচ্ছে যে চুরি করে ধনী হবে, কারণ ব্যবসা করতে দেখলে তার চিন্তাটা কি, ও ব্যবসা করে। পৃথিবীতে প্রত্যেকেই কিছু না কিছু বিক্রি করে আসলে কি করে, সে তার জীবনযাপন করে। তুমি যে চাকরিটা আসলে তুমি করতে চাচ্ছ টাকার জন্যই, তুমি টাকার বিনিময়ে শিক্ষা দিবা, তুমি স্টুডেন্ট পড়াবা, টাকার বিনিময়ে পড়াবা ওইটা। তাহলে কেউ সার্ভিস দিয়ে যে টাকা নেই, এটা খারাপ কিছু তো করে না, সে চুরি টাকা দিয়ে করে না এখানের মধ্যে। এখন কোচিং আসলে কি করে? কোচিং যেটা করে, যে পড়াটা গোছাতে তোমার 10 দিন লাগবে, কোচিং তোমাকে 2 ঘন্টা হয়তো গোছাই দিবে, তুমি একদিনে পড়ে ফেলতে পারবা। 10 দিনের পরে তোমার একদিনে পড়া হয়ে যাবে। কি পড়বা কি পড়বা না, কতটুকু এক্সামে লাগবে, ওটা তোমাকে গোছাই দিবে সে। তুমি নিজে পড়ে চাকরিটা পাবা, 2 বছর পরে পাবা, তুমি হয়তো সে 2 বছর আগে পাবা। তা আমার যেটা মনে হয় যে তুমি 32 বছর বয়সে যদি চাকরিটা পাও, তুমি সারা জীবন এটা ফল ভোগ করতে পারবা। তোমার যদি বিশ্বাস হয়, এটা পিটুয়ে না, যে কেউ যদি মনে ভালো পড়ায়, এবং যেহেতু এটা প্রতিযোগিতা, এখানে আমার যদি ধরি সব ধাপে 8 লাখ যদি পরীক্ষা দেয় প্রাইমারিতে, 20,000 যদি এখানে চাকরি যদি পায়, 20,000 চাকরি 2.5%-এর মতো, 20,000 কম যদি হয় তাহলে পার্সেন্ট আরো কমে যাবে। তার মানে 100 জনের মধ্যে আমার 2.5% চাকরি পাবে। সেটা আরো কঠিন। ধরলাম প্রথম ধাপে 3.5 লাখ পরীক্ষা দিবে, ধরলাম 3.5 লাখ পরীক্ষা দিবে, ধরলাম সিট হলো প্রথম ধাপে তোমার 5,000। তাহলে তোমাকে 5,000 ভিতরে ঢোকার জন্য 3,45,000 জনকে বিট করতে হবে। হিসাবটা দেখো কিন্তু, ধরলাম প্রথম ধাপে 3.5 লাখ পরীক্ষা দিবে, সিট 5,000। তাইলে তোমাকে মূলত 3,45,000 লোককে তুমি যদি বিট করতে পারো, তখন তুমি 5,000-এর মধ্যে ঢুকতে পারবা। সেজন্যই তোমার যদি মনে হয়
যে আমি হচ্ছে যে কারো কাছে পড়লে সে পড়াটা এমনভাবে গোছাই দিবে যাতে আমি 5,000 3,000 4,000 এর মধ্যে আমি আসতে পারবো। আর তুমি যদি ভর্তিতে না আছো কোনো সমস্যা নেই, তুমি ভিডিওর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে কোনো ফ্রি ভিডিও তুমি দেখতে পারো, অসংখ্য ভিডিও আছে আমার এখানের মধ্যে, হ্যাঁ। ভিডিওর সাথে থাকলে তুমি অনেক কিছু ফ্রিতেই পাবো, অনেক কিছু। এই সেশনগুলো আমরা বিক্রি করতে পারতাম 2,000 টাকা, 3,000 টাকা, 1,000 টাকা, 500 টাকা বিক্রি করতে পারতাম আমরা। তো সেটা আমরা করতেছি না, ভাবতেছি এই কথাগুলো যদি কারো যদি উপকারে আসে, কারণ এগুলো তো কোথাও কেউ বলে না খুব একটা, মাইন্ড ট্রেনিং টাইপের জিনিসপত্র তো কেউ একটা খুব একটা বলে না, তাহলে অ্যাটলিস্ট আমাদের এই সেশনটা আসে যদি কারো উপকার হয় তো ভালো, সবাই বাংলা ইংরেজি ম্যাথ নিয়ে কথা বলে, এগুলো নিয়ে আমি মনে করি কথা বলা উচিত। মনে রাখবা, দ্য অনলি পার্সন ইউর ডেস্টাইন্ড টু বিকাম ইজ দ্য পার্সন ইউ ডিসাইড টু বি। তুমি ডিসিশন নাও, তুমি একজন টিচার হবা, বিশেষ ক্যাডার হবা। So, তুমি ডিসিশন নাও আগে, তুমি সেটা হবা, তো তুমি হইতে পারবা সেটা। তো এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের সেশনটা করার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।